স্বামীদের অত্যাচার সহ্য করতে না পেরে 3 বান্ধবী মিলে তাদের স্বামীদেরকেই বোম ব্লাস্ট করে মেরে ফেলে আর শুরু করে তাদের স্বাধীনতার সেলিব্রেশন। তবে ঝামেলা বাঁধে তখনই যখন তারা জানতে পারে যে তাদের 3 জনের মধ্যে একজনের স্বামী এখনো বেঁচে আছে, আর সে যদি একবার জেনে যায় যে ওই বোম ব্লাস্টের সাথে তারা 3 জন জড়িত, তখন কি হবে। এখন এই বিপদ থেকে বাঁচতে তারা 3 জন আরো কি কি প্ল্যান করে সেটাই দেখবো আজকের গল্প ব্ল্যাক উইডোজে। শুরুতেই আমাদেরকে লেকের মধ্যে একটা বোট দেখানো হয়। সেই বোটের মধ্যে 3 জন লোক ছিল। এই 3 জন লোকের নাম হলো যতীন, ললিত ও নীলেশ। তারা 3 জনই ড্রিঙ্ক করতে থাকে। তো এখানে তারা 3 জন বেশ এনজয় করছিল, কিন্তু একটা সময় পর ললিত কিছুটা খারাপ ফিল করে, আর যখনই সে বমি করতে যাবে তখনই সেখানে একটি বোম দেখতে পায়, আর সেই সময় হঠাৎ করে অনেক বড় একটা ব্লাস্ট হয়ে যায়। এখানে বলে দিই যে যতীন, ললিত এবং নীলেশ এই লেকের পাশে একটি ভিলাতে তাদের ওয়াইফের সাথে কিছুদিন ভ্যাকেশন কাটাতে এসেছিল। তো এরপরে রাতের বেলা সেখানে পুলিশরা আসে এবং সেখানে আমরা ইন্সপেক্টর রিঙ্কুকে দেখতে পাই। সে সেখানে ইনভেস্টিগেশনের জন্য এসেছিল। সে ওখানে পৌঁছে যতীনের ওয়াইফের সাথে প্রথমে দেখা করে এবং তার সাথে কথা বলতে শুরু করে। যতীনের ওয়াইফের নাম হলো ভীরা। ভীরা তার সাথে কথা বলার সময় অনেক বেশি নার্ভাস ছিল। যাই হোক, রিঙ্কু ভীরার কাছে জানতে চায় যে এই ঘটনার আগে কি হয়েছিল। সে তাকে বলে যে তারা এখানে তার হাজবেন্ড যতীনের ফ্রেন্ড ললিতের 50th বার্থডেতে এসেছিল, তার জন্যই তারা এখানে সেলিব্রেট করতে এসেছিল। এটা বলে সে কাঁদতে থাকে এবং কি হয়েছিল তা বলতে থাকে। তখন আমাদেরকে আগের দিনের দৃশ্য দেখানো হয়। তারা 3 কাপল মিলে এই ভিলাতে আসে। সবাই অনেক বেশি হ্যাপি ছিল। তখনই দেখানো হয় ললিতের ওয়াইফ জয়া, ভীরা আর নীলেশের ওয়াইফ কবিতা, তারা 3 জন একসাথে মিলে বারবিকিউ এর প্রিপারেশন নিচ্ছিল। তখনই ললিত কবিতার দিকে খারাপ নজরে তাকায়। এটা নীলেশ বুঝতে পারে, কিন্তু তাকে তাকাতে মানা না করে সে আরো কবিতাকে ললিতের কাছে এসে তার সাথে কথা বলে সময় কাটাতে বলে। আর তখনই কবিতা সেখানে আসতে না চাইলে ললিত নীলেশকে বলে যে সে কবিতাকে অনেক বেশি বিগড়ে দিয়েছে, তাকে ঠিক করার কাজ এখন ললিতের। এটা বলে তারা 3 জন হাসতে থাকে। তখনই ভীরা, জয়া আর কবিতা অনেক বেশি ইনসাল্টেড ফিল করে। যাই হোক, এরপর বর্তমানে রিঙ্কু জয়ার সাথে কথা বলে। জয়া তাকে বলে যে তার বাবা মা অনেক আগেই মারা গিয়েছে। তখন তার পাশে শুধু ললিত ছিল। সে তাকে অনেক বেশি ভালোবাসতো, তাকে কখনো কষ্ট পেতেই দিত না। তখন আমাদেরকে আবারও আগের কিছু দৃশ্য দেখানো হয়। ললিত আসলে জয়াকে অনেক বেশি ডিসরেসপেক্ট করত। সে তার সাথে সবার সামনে অনেক বেশি মিসবিহেভ করে। যাই হোক, এরপর রিঙ্কু কথা বলে কবিতার সাথে। কবিতাকে সে বলে যে এই বয়সে তার বিধবা হওয়াটা অবশ্যই মেনে নেওয়ার মতো না। তখন কবিতা বলে যে সে তো এটা কখনো আশাই করেনি। তাছাড়া আগের দিন রাতে সে একটি স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নতে সে দেখে যে নীলেশের কোনো ক্ষতি হতে পারে। আসলে তারই তাকে বোটে যেতে দেওয়া উচিত হয়নি। আর তাছাড়া সে তো নীলেশের জন্য ব্রেডও বানিয়েছিল। এরপর আমাদেরকে আবারও আগের দৃশ্য দেখানো হয়। তারা সবাই একসাথে ছবি তোলার জন্য দাঁড়ায়। তখনই ললিত কবিতার গায়ে খারাপভাবে টাচ করতে থাকে। কবিতা তার থেকে একটু দূরে সরে যাওয়ায় নীলেশ তাকে ললিতের কাছাকাছি দাঁড়াতে বলে। তখন এটা দেখে ভীরা যতীনকে বলে যে সে কেন এই ব্যাপারে কিছু বলছে না। যতীন বলে যে তাদের বিজনেসের জন্য ললিতকে খুশি রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর যেহেতু এতে কবিতা, নীলেশ আর জায়ার কোনো সমস্যা নেই, তাহলে তার কেন এত সমস্যা হচ্ছে। তখন ভীরা না পারতে চুপ করে যায়। সেই সময় আমাদেরকে এই ঘটনার সকালের দৃশ্য দেখানো হয়। জায়া, ভীরা আর কবিতা মিলে সকালে ব্রেড বানিয়ে তাদের 3 জনের জন্য নিয়ে আসে। সেখানে যতীন ভীরার কাছে জানতে চায় যে সকাল সকাল ফ্রেশ ব্রেড বানিয়ে আনার কারণ কি, তারা কি এতে বিষ মিশিয়েছে। এটা শুনে তারা 3 জন একটু অপ্রস্তুত হয়ে যায়, কিন্তু তখনই ভীরা বলে যে তাকে মারার অনেক পথ রয়েছে, খাবারে বিষ মিশিয়ে সে খাবারটাকে নষ্ট করবে না। এটা বলে সে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে। এরপর ললিত কিছুটা ব্রেড নিয়ে জায়ার কাছে আসে এবং সে না খাইতে চাইলেও তাকে জোর করে খাইয়ে দেয়। সে এটা করে দেখতে চেয়েছিল যে আসলেই তারা এই খাবারে বিষ মিশিয়েছে কিনা। যাই হোক, তারা এভাবে একে অপরের ওয়াইফকে বিভিন্নভাবে ইনসাল্ট করতে থাকে। কিছুক্ষণ পরই কবিতা তাদেরকে বলে যে তারা আজকে বোট রাইডে কেন যাচ্ছে না। তারা তখন বলে যে তারা মেয়েরা মিলে তাদেরকে দূরে পাঠানোর কেন চেষ্টা করছে। তখনই কবিতা বলে যে তারা আসলে তাদের 3 জনের জন্য কিছু সারপ্রাইজের অ্যারেঞ্জমেন্ট করবে। তখন ছেলেরা বলে আসলে বোটের প্ল্যানটা বেশ ভালোই, তাদের যাওয়া উচিত। তো এরপরই তারা তাদেরকে তাদের জিনিসপত্র গুছিয়ে রেডি করতে বলে। যাই হোক, এরপর বোটে যাওয়ার আগে কবিতা নীলেশকে কোনো কারণ ছাড়াই সরি বলে আর তাকে জড়িয়ে ধরে। ভীরাও যতীনকে ডেকে জড়িয়ে ধরে, আর জায়ারও মনটা কিছুটা খারাপ ছিল। যাই হোক, এরপর তারা 3 জনই বোটে উঠে যেতে থাকে। তখন মেয়েরা সেখানেই দাঁড়িয়ে থাকে তাদেরকে সি অফ করার জন্য, কিন্তু কিছুক্ষণ পরই দেখা যায় সেখানে তাদের চোখের সামনেই বোটটি ব্লাস্ট হয়ে যায়। তারা এমন ভাবে তাকিয়েছিল যেন তারা আগে থেকেই জানতো যে এরকম কিছুই একটা হবে। আর হ্যাঁ,
এটাই সত্যি, তারা তিনজন আসলে এই পুরো জিনিসটা প্ল্যান করেই এক্সিকিউট করেছে। যাই হোক, তো এই ব্লাস্ট হওয়ার কথাটা রিঙ্কুকে তারা জানায়। তারা বলে যে এমন কিছু তারা মুভিতে ছাড়া এর আগে নিজের চোখে কখনোই দেখেনি। যাই হোক, পরদিন সকালে রিঙ্কু তিনজনের বডি খোঁজার জন্য পুলিশ ফোর্সকে লেকের মধ্যে খোঁজাখুঁজি করতে লাগিয়ে দেয়। এরপর এখান থেকে সে ভিলার দিকে যায় এবং তাদের তিনজনকে জানায় যে তারা চাইলে এখন তাদের বাসায় চলে যেতে পারে। আর সে এটাও বলে যে এই কেসটিকে এখন শুধু অ্যাক্সিডেন্ট হিসেবেই মেনে নেওয়া হচ্ছে, কিন্তু যে কোনো ইনভেস্টিগেশনের জন্য তাদেরকে থানায় আসতে হতে পারে। এই কথা শুনে মেয়েরা তো মনে মনে অনেক বেশি হ্যাপি হয় আর নিজ নিজ বাসায় চলে আসে। তখন আমাদেরকে দেখানো হয় যে লেকের পাশে সেই বমের অবশিষ্ট অংশ পড়ে রয়েছে, কিন্তু এটি এখনো কারো নজরে পড়েনি। যাই হোক, পুলিশ তখন অনেক খোঁজাখুঁজি করে 2টি লাশ খুঁজে পায়, আরো 1টি লাশ পাওয়া এখনো বাকি। আর এই লাশটি খোঁজার জন্য রিঙ্কু সবাইকে আরো বেশি কাজের প্রেসার দিতে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে জায়াকে দেখানো হয়। তখনই আমরা তার আগের কিছু ফ্ল্যাশব্যাক দেখি। সে একদিন লালিতের শার্টে কিছু ফেলে সামান্য দাগ ফেলে দিয়েছিল, যার জন্য লালিত তাকে অনেক বেশি মারতে থাকে। সে তাকে আজে বাজে অনেক কথা বলে। সে বলে যে পুলিশ ডেকেও সে কিছু করতে পারবে না, কারণ তারা সবাই তারই লোক। যা তখন কোনো উপায় না পেয়ে শুধু কান্নাই করতে থাকে। এর থেকেই বোঝা যায় যে কত নির্মম ভাবে লালিত জায়ার উপর অত্যাচার করত। তো এরপর বর্তমানে জায়া লালিতের ছবি নিয়ে সেটিকে নিজের পা দিয়ে ভেঙে ফেলে এবং এটা তাকে অনেক বেশি আত্মিক শান্তি দেয়। এরপর আমাদেরকে কবিতাকে দেখানো হয়। সেও তার বাসায় ফিরে আসে। তখন সে তার সাথে ঘটা কিছু আগের দৃশ্যের কথা ভাবতে থাকে। তখনই দেখানো হয় নীলেশ আত্মহনন করার কথা বলে তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করত। সে তাকে বলে যে তার নিজেকে ফেলিয়ার মনে হয়, কারণ সে কবিতার ইচ্ছা পূরণের জন্য কবিতাকেই অন্য ছেলেদের কাছে পাঠাচ্ছে। তার মনে হয় যে সে কবিতাকে প্রস্টিটিউট বানিয়ে ফেলেছে আর এটা তাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। এগুলো শুনে কবিতা তাকে আটকানোর জন্য, তাকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করে এবং তাকে বলে যে নীলেশ কোনো ভুল কাজ করছে না আর তারও এতে কোনো সমস্যা নেই। তখন নীলেশ নিজেকে থামায়। আসলে সে এগুলো নাটক করত। সেইভাবে কবিতাকে বোকা বানিয়ে তার স্বার্থ উদ্ধার করত। আর এটা আলটিমেটলি কবিতা বুঝতে পেরে যায়, যার জন্যই সে তাকে মেরে ফেলার ডিসিশন নেয়। যাই হোক, এরপর আমাদেরকে ভীরাকে দেখানো হয়। সেও তার আগের কথা ভাবতে থাকে। দেখা যায় যতীন সবসময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকত এবং তার কাজের কথা ভেবে সবসময় তাদের উপর রেগে থাকত। তাদের একটি মেয়ে আছে যার নাম হলো সিয়া। সিয়াও যখন জাতিনের সাথে কথা বলতে আসতো, সে তার উপরও অনেক জোরে জোরে চিৎকার চেঁচামেচি করত। সে এভাবেই সবসময় তাদের সাথে মিসবিহেভ করত। তখনই একদিন এইগুলো আর সহ্য করতে না পেরে ভীরা ঠিক করে সে এখান থেকে চলে যাবে। তাই সে জাতিনকে জানায় যে সে সিয়াকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছে। এ কথা শুনেই জাতিন তাকে বলে যে সিয়া তার মেয়ে, তাকে সে কোথাও নিয়ে যেতে পারবে না, আর যদি সে নিয়ে যাওয়ার চেষ্টাও করে তাহলে সে সিয়াকে মেরে ফেলবে। এরকম বিভিন্ন অত্যাচারের কারণে সে এত বড় একটা ডিসিশন নেয়। যাই হোক, বর্তমানে ফিরে এলে সে বাসায় আসে আর তার মেয়ের সাথে দেখা করে। সেখানে তার মেয়ের দেখাশোনার জন্য সে তার মাসিকে রেখে গিয়েছিল। তার মাসি তাকে দেখে বলে যে সে জানতো না যে জাতিনের শত্রু আছে। ভীরা তখন তাকে বলে যে এই কাজ কোনো শত্রু করেনি, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু সে বলে যে এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা কোনো শত্রুরই কাজ। এই কথা শুনে তো ভীরা অনেক বেশি ঘাবড়ে যায় এবং সে তার মাসিকে থ্যাংক ইউ বলে এখন তার বাসায় চলে যেতে বলে। এরপর সে তার মেয়েকে বলে যে তার বাবা কাজের জন্য একটু বাইরে গিয়েছে এবং সে বলেছে যে সে সিয়াকে অনেক বেশি মিস করবে এবং সেই সিয়াকে অনেক বেশি ভালোবাসে। এটা শুনে সিয়া তো খুশি হয়ে যায়। যাই হোক, এরপর ভীরা জায়াকে কল করে এবং বলে যে তার মাসি পর্যন্ত বলেছে যে এটা মার্ডার কেস, তাহলে পুলিশ তো খুব সহজেই বুঝে যাবে। জায়া তখন তাকে আশ্বাস দেয় যে এরকম কিছুই হবে না। এরপর সে কবিতাকে কল করে, কিন্তু কবিতা তখন তার প্রোফাইল টিন্ডারে দিয়ে ডেটের জন্য খাবার বানাচ্ছিল। এটা শুনে ভীরা তার উপর অনেক বেশি রেগে যায় এবং তাকে এখনই তার টিন্ডার অ্যাকাউন্ট ডিলিট করতে বলে, কারণ এটা পুলিশ দেখলে তাদের উপরই সন্দেহ করবে। এরপর ভীরা কবিতাকে বলে যে তাকে পরদিন পুলিশ স্টেশনে ডাকা হয়েছে, কিন্তু সে কল কেটে দিয়ে তার ডেটের কাছে যায়। যাই হোক, পরবর্তী দিন সকালে আমাদেরকে ইন্সপেক্টর রিঙ্কুকে দেখানো হয়। সে প্রাসাদের সাথে সেই লেকের পাশে হাঁটছিল। তখনই সে সেখানে একটি আনইউজুয়াল জিনিস লক্ষ্য করে আর সেটা সে দেখতে যেয়ে দেখে এটা তো একটা বমের অবশিষ্ট অংশ। আর এটা দেখেই তারা বুঝতে পারে যে এটা কোনো অ্যাক্সিডেন্ট কেস নয়। তো এদিকে আমরা ইন্সপেক্টর পাঙ্কাজকে দেখতে পাই। সে তার গাড়িতে বসে তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। তার বয়স 40, কিন্তু এখনো সে বিয়ে না করায় তার মা তাকে বিয়ে করার জন্য বলতে থাকে। সে তার মাকে বলে যে সে ধীরে সুস্থে 1 বছরের মধ্যেই বিয়ে করবে। ঠিক তখনই তার গাড়ির সাথে অন্য একটি গাড়ি এসে ধাক্কা দেয় আর ওই গাড়িটি ছিল ভীরার।
বীরা তার গাড়ি থেকে বের হয়ে উল্টো পাঙ্কাজকেই কথা শোনাতে থাকে। সে তাকে বলে যে সে কেন এভাবে গাড়ি পার্ক করেছে। পাঙ্কাজ তখন তার কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে যায়। আর বীরা তার সাথে এমন বিহেভ করে কারণ সে জানতো না যে পাঙ্কাজ হলো একজন ইন্সপেক্টর, আর পাঙ্কাজই তাকে আজকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। যাই হোক, তো সে পাঙ্কাজের সাথে উল্টোপাল্টা ব্যবহার করে পুলিশ স্টেশনের ভেতরে যায়। তখন সে পুলিশের কাছে জানতে চায় ইন্সপেক্টর পাঙ্কাজ তাকে দেখা করার জন্য ডেকেছে, সে এখন কোথায়। তখন পুলিশ যখন তাকে দেখিয়ে দেয় যে এইটা পাঙ্কাজ, তখন সে বুঝতে পারে যে সে তো পাঙ্কাজের সাথেই খারাপ ব্যবহার করেছে। যাই হোক, এরপর তারা জিজ্ঞাসাবাদের জন্য যায়। তখন পাঙ্কাজ তার কাছে জানতে চায় যে জাতিনের কোনো শত্রু রয়েছে কিনা। বীরা তখন তাকে বলে যে এই ব্লাস্টটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, তাহলে তারা শত্রুতার কথা কেন জানতে চাচ্ছে। তখন পাঙ্কাজ তাকে বোমের অবশিষ্ট অংশ পাওয়ার ব্যাপারে জানায়। এটা শুনে বীরা মনে মনে অনেক বেশি ঘাবড়ে যায়, কিন্তু তখনই সে সিচুয়েশন সামাল দিয়ে বলে যে তার জাতিনের কোনো শত্রুর ব্যাপারে জানা নেই। এরপর পাঙ্কাজ তার কাছে জানতে চায় যে তাদের ম্যারিড লাইফ কেমন ছিল। এটা শুনে বীরা আরো বেশি ঘাবড়ে যায়। সে তাকে বলে যে সে কি এখানে তার ম্যারিড লাইফ নিয়ে ডিসকাস করতে এসেছে, আর তাদের জীবন আর 5টা নর্মাল কাপলের মতোই ছিল। তখন পাঙ্কাজ তার কাছে আর কিছুই জিজ্ঞেস না করে তাকে সেখান থেকে যেতে বলে এবং তাকে আরো বলে যে তার সাথে আবারও দেখা হতে পারে। এরপর বীরা চলে গেলে ইন্সপেক্টর রিঙ্কু পাঙ্কাজের কাছে যায় এবং তার কাছে জানতে চায় যে সে কেন বীরার কাছে তার ম্যারিড লাইফ নিয়ে জানতে চাইলো। পাঙ্কাজ তাকে বলে যে সেটা জানতে চেয়েছে কারণ সে তাদের তোলা একটি ছবি দেখে বুঝতে পেরেছে যে বীরা তার ম্যারিড লাইফে একদমই হ্যাপি ছিল না। ইন্সপেক্টর রিঙ্কু তার কাছে জানতে চায় যে সে কিভাবে জানলো এটা, সে তো এখনো বিয়েই করেনি। পাঙ্কাজ তখন তাকে বলে যে সে বিয়ে না করলেও ঠিকই বিয়ে করার আগে প্রিপারেশন নিয়ে নিয়েছে। যাই হোক, এরপর আমাদেরকে বীরাকে দেখানো হয়। সে পুলিশ স্টেশন থেকে তার বাসায় যেয়ে দেখে সেখানে কিচেন থেকে কোনো কিছুর আওয়াজ শোনা যাচ্ছে। এটা শুনেই তো সে অনেক বেশি ঘাবড়ে যায়, তাই সে তার হাতে একটি ফ্লাওয়ার ভাস নিয়ে কিচেনের দিকে এগোতে থাকে। তখনই সে সেখানে যেয়ে দেখে যে সেখানে রয়েছে জাতিনের বিজনেস পার্টনার রামিজ। তো এটা দেখে সে রামিজকে জিজ্ঞেস করে সেখানে কেন এসেছে। তখন রামিজ তাকে বলে যে সে জানে যে জাতিন তার থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য মারা যাওয়ার নাটক করছে আর সে কোথাও একটা লুকিয়ে রয়েছে, তাই বীরা যেন তাকে সে কোথায় আছে সেটা জানিয়ে দেয়, না হলে তাকে আর তার মেয়েকে সে জাতিনের কাছে পাঠিয়ে দিবে। বীরা তো কিছুই বুঝতে পারে না যে সে কি বলতে চাচ্ছে। সে তাকে বারবার বলতে থাকে যে জাতিন মারা গিয়েছে, কিন্তু সে তার কথা না মেনে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই সেখানে সিয়া আর কবিতা আসে। সিয়া রামিজকে দেখেই খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। বীরা তখন রামিজকে সেখান থেকে যেতে বলে। সেই সময় কবিতা কিছুটা রামিজের সাথে ফ্লার্ট করছিল, কিন্তু বীরা তখন তাকে সিয়াকে নিয়ে রুমে যেতে বলে। সেই সময় রামিজ তাকে বলে যে সে আজকে যাচ্ছে, তবে কাল আবারও আসবে। এরপর রাতে সে সবটা জায়াকে জানায়। জায়া এসব শুনে তাকে বলে যে পুলিশ যদি রামিজের ব্যাপারে জানতে পারে তাহলে সে এই ব্যাপারে তদন্ত শুরু করবে, আর তখন তাদের সত্যিটাও বেরিয়ে আসতে পারে। তখন বীরা তাকে বলে যে এটা না হয়ে এটাও তো হতে পারে যে রামিজকে যদি তারা পুলিশের কাছে ধরিয়ে দেয় এবং বলে যে রামিজই হলো জাতিনের একমাত্র শত্রু, তাহলে তাদের কেসটাই তো সলভ হয়ে যেতে পারে এবং তারাও বেঁচে যেতে পারে। তো এরপরই তারা 3 জন মিলে পার্টি করতে থাকে, আর এইদিকে ইন্সপেক্টর পাঙ্কাজ তাদের ছবিগুলো খুবই খেয়াল করে দেখতে থাকে। তখনই সে কবিতার তোলা একটি ইয়োগা পোজের ছবি দেখে, আর সেখানে সে দেখতে পায় যে পেছনে কেউ একজন বোটের কাছে কিছু একটা করছে। আর তখনই আমাদেরকে লেকের পাড়ে জাতিনকে পড়ে থাকতে দেখানো হয়। হয়তো সে বেঁচে আছে, কিন্তু এইটা আমরা পরেই জানতে পারবো। এরপর আমাদেরকে এই ঘটনার 60 দিন আগের ঘটনা দেখানো হয়। একটি ট্রাকে করে কয়েকজন মানুষ অনেকগুলো লাশ নিয়ে আসে এবং সেই লাশগুলোকে একটি গর্তের মধ্যে রেখে সেখানে আগুন লাগিয়ে দেয়। আর এইটা কেন তাও আমরা পরবর্তীতে জানবো। যাই হোক, এরপর আমাদের গল্প আবারও বর্তমানে ফিরে আসে। আমরা জাতিনকে দেখতে পাই সে আসলেই বেঁচে আছে, তবে রক্তাক্ত হয়ে সবার থেকে লুকিয়ে সে তার অন্য একটি বাড়িতে এসে থাকে। এরপর সে নিজের ঘায়ে মলম লাগায় এবং নিউজে তারই বডি নিখোঁজ হওয়ার খবর শুনতে থাকে এবং কিছু একটা ভাবতে থাকে। যাই হোক, এইদিকে পুলিশ তাদের 3 জনকে বডি আইডেন্টিফাই করার জন্য ডাকে। তখন প্রাসাদ জানায় যে তারা শুধু 2টা বডি খুঁজে পেয়েছে। তখন তাদেরকে সে তাদের বডি আইডেন্টিফাই করতে বলে। কবিতা তখন একটি বডি দেখে বলে যে এটা নীলেশের বডি। এরপর বাকি থাকে আর একটা বডি। তখন জায়া আর বীরা বুঝতে পারে না যে এটা ললিতের বডি নাকি জাতিনের বডি। তাদের কনফিউশন দেখে দিনপ্রসাদ অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর পঙ্কজকে দেখানো হয়। সে তাদের সেই দিনের ছবি দেখতে দেখতে একটি ছবিতে খেয়াল করে যে কিছু বাটিতে বারবিকিউ করার জন্য কিছু মাংস নেওয়া আছে। তো সে রিঙ্কুকে বলে যে 6 জন মানুষের জন্য এইটুকু মাংস কেন তারা রেডি করেছে, কেন শুধু তারা 2 জনের জন্য বারবিকিউ এর মাংস রেডি করেছে। যাই হোক, এরপর দেখানো হয়
তারা তিনজন লালিত, জাতিন ও নীলেশের জন্য শ্রাদ্ধের অ্যারেঞ্জমেন্ট করেছে। সেখানে সবাই জাতিন, নীলেশ আর লালিতের ভালো বলছিল। তারা বলছিল যে তারা খুব ভালো মানুষ ছিল, কিন্তু লালিত যে জায়াকে কি পরিমাণে অত্যাচার করত, আর নীলেশ যে কিভাবে তার প্রত্যেকটা বিজনেস ক্লায়েন্টের সাথে কবিতাকে ইন্টিমেট হতে বলতো, আর জাতিন রাগের বশে তার নিজের মেয়েকেই কিভাবে মেরে ফেলতে গিয়েছিল, এগুলোর ব্যাপারে তো তারা কেউ কিছুই জানতো না। শুধুমাত্র তারা তিনজন জানতো। এর জন্য তারা তাদের ডিসিশন নিয়ে অনেক বেশি খুশি ছিল। এদিকে দেখানো হয় যে ইন্সপেক্টর পাঙ্কাজ এবং রিঙ্কু এখনো ওই বডির ডিএনএ ম্যাচ করতে পারছে না, কারণ বডিগুলো অনেক বেশি পুড়ে গিয়েছিল। তখন পাঙ্কাজ রিঙ্কুকে বলে যে তাদেরকে এগুলো কে করেছে তা খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। এরপর শ্রাদ্ধ শেষে তারা তিনজন মিলে আবারও ড্রিঙ্ক করে, পার্টি করে। তারা তো এখন নিজেদেরকে মুক্ত মনে করছিল। তখনই বীরা তাদেরকে বলে যে তারা তো আর একটা লাশ এখনো খুঁজে পায়নি। যা বলে যে লাশ খুঁজে পাক বা না পাক, তারা তো মারা গিয়েছে, এটাই তাদের অ্যাচিভমেন্ট, আর এটা তাদের অনেক বেশি সেলিব্রেট করা উচিত। ঠিক তখনই অন্যদিকে আমাদেরকে জাতিনকে দেখানো হয়। সে তার রক্তমাখা শার্টটি নিয়ে জ্বালিয়ে দেয়। সেই সময় তার বাসার ফায়ার অ্যালার্মটি বেজে ওঠে। এই আওয়াজ শুনেই সে আগুনটাকে তাড়াতাড়ি করে নিভিয়ে দেয়। এরপর দেখানো হয় তারা তিনজন জাতিনের কাপড় নিয়ে স্টোর রুমে রাখতে বীরাকে হেল্প করছে। তখন কবিতা বলতে থাকে যে তার নীলেশকে মারার পর রিগ্রেট হচ্ছে। এটা শুনে জায়া তাকে বলে যে তার একদমই কোনো রিগ্রেট রাখা উচিত না, কারণ সে একদম ঠিক কাজ করেছে। এরকম শয়তান মানুষের বেঁচে না থাকাই ভালো। যাই হোক, এরপর তারা স্টোর রুমে কাপড় চোপড় রাখতে গেলে জায়া বীরাকে বলে যে সে ভাবেনি যে জাতিনের যাওয়ায় বীরা মোটেও কষ্ট পাবে না। বীরা তাকে বলে যে জাতিন তার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেছিল, যার জন্যই সে তাকে অনেক বেশি ঘৃণা করে, তাই সে তার জামা কাপড়ও দেখতে চায় না। তখন বীরা সে স্টোর রুমে একটি অপরিচিত ব্যাগ খেয়াল করে। এটা তারা দেখতে যাবে, তখনই ব্যাগটি থেকে অনেকগুলো টাকা তাদের উপর পড়ে। এরপর তারা ওই টাকাগুলো নিয়ে বসে ভাবতে থাকে যে এগুলো কিসের টাকা। তখন বীরার রামিজের টাকা চাওয়ার কথা মনে পড়ে। সে বলে যে রামিজ তাকে এই টাকার কথাই বলেছিল, আর এটা যদি কারো মাথায় পুলিশের হাতে আসে তখন তারা সবার আগে তাদেরকেই সাসপেক্ট হিসেবে ধরে নিয়ে যাবে। তখন সেখানে বীরা একটি গাড়ির আসার শব্দ শুনতে পায়। এটা শুনেই সে দরজা খুলে দেখে সেখানে রামিজ এসেছে। এটা দেখেই সে দরজা আটকানোর চেষ্টা করতে থাকে। তখন অন্যদিকে পাঙ্কাজ আর রিঙ্কুকে দেখানো হয়। তারা তাদের সিনিয়র ইন্সপেক্টরের সাথে এই কেস নিয়ে ডিসকাশন করার জন্য যায়। রিঙ্কু তাকে জানায় যে রামিজ আর জাতিন বিজনেস পার্টনার। নীলেশ ও জাতিনের বিজনেসের সাথেই যুক্ত ছিল, আর লালিত অন্য একটি কোম্পানির সিনিয়র ম্যানেজার ছিল, যেখানে বেতন কম থাকলেও ফ্যাসিলিটিস অনেক বেশি ছিল। এগুলো শুনে সিনিয়র ইন্সপেক্টর পাঙ্কাজকে রামিজকে তুলে আনতে বলে আর তাকে জিজ্ঞাসাবাদ করতে বলে, কারণ 2 দিন আগে বীরা তার নামে কমপ্লেইনও করেছিল। এদিকে বীরা আর কবিতা মিলে রামিজকে বাসার ভেতরে আসা থেকে আটকাচ্ছিল, কারণ সে যদি কোনোভাবে সেই টাকাগুলো দেখে ফেলতো তাহলে তারা অনেক বড় বিপদে পড়ে যেত। তখনই জায়া রিঙ্কুকে কল করে আর রামিজের ব্যাপারে জানিয়ে দেয় এবং তাড়াতাড়ি এসে তাকে ধরে নিয়ে যেতে বলে। তখনই রামিজ বীরাকে বারবার রিকোয়েস্ট করে তাকে ভেতরে আসতে দিতে বলতে থাকে সে, কিন্তু তখনই পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। এরপর পাঙ্কাজ এবং রিঙ্কু তাদের তিনজনের কাছে জানতে চায় যে রামিজ আসলে এখানে কেন এসেছিল। তারা বলে যে এটা তাদের রামিজের কাছেই জানা উচিত। আর বীরা এটাও বলে যে জাতিনের সাথে রামিজের কিছুদিন আগে অনেক বড় ঝগড়া হয়েছিল। এরপর পাঙ্কাজ তাদের কাছে জানতে চায় যে তারা কতটুকু মাংস সেদিন বারবিকিউ করার জন্য এনেছিল। তারা জানায় কেন 2 কেজি। তখন পাঙ্কাজ তাদের বলে যে সেখানে তো শুধু হাফ কেজি মাংস দেখা গিয়েছে। তখন তারা বলে যে তারা অন্য মাংসগুলো ফ্রিজে রেখেছিল। তো তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই সেখানে সিয়া আসে আর বীরাকে বলে যে তাদের টেবিলের উপর এতগুলো টাকা রাখা কেন। এই কথা শুনেই পাঙ্কাজ আর রিঙ্কু কিছুটা সন্দেহের চোখে তাকায়। তখন বীরা তাকে বলে যে তারা মনোপলি খেলছিল। এরপরই তারা সেখান থেকে চলে যায়। তো পুলিশ চলে যাওয়ার পর বীরা ওই টাকাটা আলমারির মধ্যে রেখে দেয়। এরপর তারা সবাই মিলে সিয়াকে বলে যে এই টাকাটা হলো তাদের সিক্রেট, সে যেন কাউকে এটা না বলে। এরপরে বীরা আর জায়া মিলে সেই মাটনটাকে তাদের অন্য বাসায় রাখার জন্য যায়, আর এই বাসাতেই জাতিন লুকিয়েছিল। যাই হোক, রাস্তায় জায়া বীরাকে বলতে থাকে যে তার কথায় তারা মাত্র আধা কিলো মাটন কিনেছে, আর যার জন্য এখন পুলিশের তাদের উপর সন্দেহ হয়েছে। এরপর তারা এই নিয়ে কথা বলতে বলতে সেই বাড়ির সামনে আসে। বীরা তখন ওই বাড়ির চাবিটা খুঁজে পাচ্ছিল না। সে সময় জায়া এমনি দরজাটা খুলতে গেলে দরজাটা খুলে যায় এবং তখন তারা দেখে যে সেই বাড়ির লাইটগুলোও জ্বালানো। তারা ভাবে যে বাড়িতে হয়তো চোর ঢুকেছে। তখনই সেখানে ইন্সপেক্টর পাঙ্কাজ এবং রিঙ্কু
আসে, যা তাদেরকে বলে যে তাদের বাসায় হয়তো চোর ঢুকেছিল। তখনই তারা বলে যে তারা এই বাড়িতে খোঁজাখুঁজি করতে এসেছে, আর তারা এখন চোর আর প্রমাণ দুইটাই খুঁজবে। এরপর তারা সেই রুমে যায় যে রুমের কাবার্ডে জাতিন লুকিয়েছিল। তখনই পঙ্কজ সেই আলমারি খুলে দেখতে যাবে, ঠিক তার আগেই সেখানে জায়া আসে এবং তারা তাকে বলে যে এই আলমারির মধ্যে তাদের মেয়েদের জিনিসপত্র আছে। এ কথা শুনেই পঙ্কজ লজ্জা পেয়ে যায় এবং সে আর আলমারি না খুলে ওখান থেকে চলে যায়। জায়া আর বীরা তো জানতো না যে আলমারির মধ্যেই জাতিন লুকিয়ে আছে, আর তারা পঙ্কজকে বাধা দেয় কারণ পঙ্কজ তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়ে যেতে পারত। তো এরপর তারা চলে গেলে জায়া বীরাকে বলে যে এখানে কেউ না কেউ তো এসেছিল। বীরা বলে তার মনে হচ্ছে রমিজ এসেছিল টাকা খুঁজতে। এরপরই তারা সেখান থেকে চলে আসে। তো কিছুক্ষণ পরই জাতিনও আলমারি থেকে বেরিয়ে আসে। যাই হোক, পরদিন আমাদেরকে কবিতাকে দেখানো হয়। তার কাছে বিভিন্ন লোকের কল আসতে থাকে যাদের কাছ থেকে নীলেশ টাকা ধার নিয়েছিল। তারা তাকে টাকা দিয়ে দেওয়ার জন্য অনেক প্রেসার দিতে থাকে, কিন্তু কবিতার কাছে তো কোনো টাকাই ছিল না, যার জন্যই সে এটা নিয়ে অনেক বেশি টেনসড হয়ে পড়ে। যাই হোক, এরপর দেখানো হয় পঙ্কজ এবং রমিজকে। পঙ্কজ তাকে বলে যে ওই বোটে তার বিজনেস পার্টনার থাকায় সবচেয়ে বেশি লাভ তারই হয়েছে, তাহলে এর পেছনে সে নেই তো? রমিজ বলে যেরকম ইমাজিনারি অ্যালিগেশন তার উপর না দিয়ে প্রমাণ নিয়ে তারপর তার কথা বলা উচিত। আর সে বীরাকে হুমকি দিচ্ছিল না, সে তো শুধু তাকে গেম খেলতে মানা করছিল। পঙ্কজ তখন তার কাছে জিজ্ঞেস করে সে কি গেম খেলার কথা বলছে। তখন সে বলে যে এটাও কি সেই বলবে, তাহলে তো তারই পুলিশ হওয়া উচিত। যাই হোক, এরপর বীরাকে দেখানো হয় সে একটি পার্কে গিয়ে তার মেয়ে ফ্রেন্ড এবং তার বাবা এডির সাথে দেখা করে। সিয়ার এডির মেয়ে ফ্রেন্ড ছিল, আর এডিরও তার ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গিয়েছিল। তো সে বীরাকে বলে যে তার জাতিনের ব্যাপারে জেনে অনেক খারাপ লাগছে। সে বুঝতে পারছে না যে কিভাবে তাকে কনসোল করবে, কারণ সে কনসোল করাটা একদমই ঠিকভাবে পারে না। কিন্তু সে জানে যে এরকম সিঙ্গেল প্যারেন্ট হওয়া কতটা ডিফিকাল্ট, তাই বীরার যদি কোনো হেল্প লাগে তাহলে সে করতে রাজি আছে। তাদের কথা বলার মাঝে খুব মিষ্টি একটা ফ্রেন্ডশিপ দেখা যাচ্ছিল। এরপরই দেখানো হয় রমিজকে। সে ইনায়া নামের একজনের সাথে দেখা করার জন্য তার অফিসে যায়। সে যখন রিসেপশনে গিয়ে ইনায়ার সাথে কথা বলতে থাকে, তখনই রিসেপশনিস্ট তাকে কল করে রমিজের আসার কথা বলে। সে তাকে বলে যে সে এখন অনেক বেশি ব্যস্ত আছে, তাই সে কারো সাথে এখন কথা বলতে পারবে না। রমিজ তখন রিসেপশনিস্টকে একটি মেসেজ লিখতে বলে এবং তখন সে ক্যামেরার দিকে তাকিয়ে বলে যে জাতিন মারা গেলেও সে এখনো বেঁচে আছে, আর সে ইনায়ার সিক্রেট জানে। আর সিক্রেটের স্পেলিং হলো SIKRTI, তাই ইনায়া যেন তার সাথে গেম খেলা বন্ধ করে। যাই হোক, এরপর কবিতাকে দেখতে পাই। সে নীলেশের ইন্স্যুরেন্সের জন্য গভর্নমেন্ট অফিসে গিয়েছিল, কিন্তু তারা কোনোভাবেই তাকে পুলিশ ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে ইন্স্যুরেন্সের টাকা দিতে রাজি হয় না। তো এরপরই রমিজকে দেখানো হয় সে ভিরার অফিসে গিয়ে সেখানে কেউ না থাকলে তার ডেস্কের নিচে একটি সাউন্ড রেকর্ডার লাগিয়ে দেয়। আর তখনই সে সেখানে নিউজ পেপারে ভ্যাকসিন দেওয়ার নিউজ দেখতে থাকে, যেটা তাদের ইনায়ার কোম্পানির ভ্যাকসিন ছিল। তখন ভ্যাকসিন দেওয়ার কিছু দৃশ্য দেখানো হয়। ভ্যাকসিন দিচ্ছিল সেই লোকেরা যারা কিছুদিন আগে অনেকগুলো লাশ নিয়ে ফিরিয়ে দিয়েছিল। সে গ্রামে গিয়ে যখন সবাইকে ভ্যাকসিন দিয়ে দিচ্ছিল, তখন একজন এসে তার কাছে জানতে চায় যে আগেরবার যখন সে 3 জনকে ভ্যাকসিন দিয়েছিল তারা নাকি মারা গিয়েছে। লোকটি বলে যে তারা মারা যায়নি, তারা এখন শহরে যেয়ে কাজ করছে, ভালো আছে, আর তারা ভ্যাকসিন দিয়ে সবাইকে কিছু টাকা দিত। এর জন্য তারা আর কিচ্ছু বলতো না, আসলে তারা ভুল ভ্যাকসিন দিয়ে তাদেরকে মেরে ফেলতো। তো এরপরই জায়াকে দেখতে পাই আমরা। সে গান ছেড়ে ড্রিঙ্ক করছিল। তখনই সে তার বাসার বাইরে কিছু আওয়াজ শুনে বাইরে তাকায় আর চিৎকার করতে থাকে যে সে বাসায় একা নেই। তখনই একজন বলে যে মরে যাওয়া মানুষটা কি তাকে কোম্পানি দিচ্ছে। তখনই সে দরজা খোলে আর ছেলেটি বলে যে তার নাম হলো জাহান। অন্যদিকে বীরা সিয়াকে কিছুক্ষণ বাইরে খেলার জন্য পাঠায়। তখনই জাতিন এসে সিয়ার মুখ চেপে ধরে তাকে কোথাও নিয়ে যায়। বীরা বাইরে এসেই তখন সিয়াকে খুঁজতে থাকে। সে তো অনেক অস্থির হয়ে ওঠে। যাই হোক, তো এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে পঙ্কজকে দেখানো হয় সে কিছু মদখোরদের কাছে যায় এবং তাদের একজনের কাছে জানতে চায় যেখানে কোথায় বোম বানানো হয়। লোকটি তাকে হীরালাল ফ্যাক্টরির কথা বলে। এরপর সে জানতে চায় যে বোম ওড়ানোর জন্য ছোট বোম কোথায় পাওয়া যায়। তো এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমরা আবারও সিয়া আর জাতিনের কাছে আসি। জাতিন সিয়াকে বলে যে সে এখানে তার সাথে দেখা করতে এসেছে, এটা যেন সে তার মাকে না জানায়, কারণ এটা হলো তাদের দুজনের মধ্যে একটি সিক্রেট গেম। এটা বলে সে ওখান থেকে লুকিয়ে পড়ে। এরপর বীরা সেখানে আসলে সিয়া যখন তাকে বলে যে সে তার বাবার সাথে একটা সিক্রেট গেম খেলছে, তখন বীরা তাকে বলে যে তার বাবা তো গডের বাড়িতে চলে গেছে এবং সে আর কখনো ফিরে আসবে না। সিয়া তখন মুচকি হাসতে থাকে। এরপর দেখানো হয় জায়াকে। সে জাহানের সাথে কথা বললে আমরা জানতে পারি যে জাহান আসলে লালিতের এক্স ওয়াইফের ছেলে, আর সে লালিতের উইলের জন্যই এই বাড়িতে ভাগ পেয়ে থাকার জন্য এসেছে। আর এটাও জানা যায়
যে লালিত তার মাকেও অনেক অত্যাচার করত। যাই হোক, জায়া তাকে খুব একটা সহ্য করতে পারে না, কিন্তু তারপরও সে তার জন্য কফি বানাতে যায়। এরপর আবার আসি রামিজের কাছে। সে তার বাসায় যেয়ে তার মায়ের সাথে দেখা করে। তার মা একটু তার জন্য তরকারি আনতে গেলে সে তার ছোটবেলার টেডির মধ্যে একটি পেন ড্রাইভ রেখে দেয়। এরপর তার মা আসলে সে তাকে বলে যে তার কিছু হলে সে যেন এই টেডিটি পুলিশদের দেয়, কিন্তু তার মায়ের ভুলে যাওয়ার রোগ থাকায় সে আদৌ এরকম হলে পুলিশকে জানাতে পারে নাকি তা তো আমরা পরেই জানতে পারবো। যাই হোক, এরপর সে জাতিনের বাসায় ভজন শোনার জন্য আসে। এরপর সে বীরাদের সাথে দেখা করে আর তাদের বাসার মধ্যে টাকা খুঁজতে শুরু করে দেয়। তখনই জায়া সেখানে এসে বলে যে সে এখনই চাইলে পুলিশকে কল করতে পারে। রামিজ বলে যে এত টাকা বাসায় রাখলে কিন্তু সমস্যা। জায়া তখন তাকে বলে যে এখানে কিছুই নেই এবং তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। তো এরপরই সে বেরিয়ে গেলে পেছন থেকে তার গাড়ি ফলো করে জাতিন, আর তাকে ফলো করতে করতে সে রামিজের গাড়ির আগে চলে যায় এবং সে আটকে যায়। কিন্তু তখনই সে তার পাশের গাড়িতে অন্য একজনকে রামিজের গাড়ি ফলো করতে দেখে তার মুখ লুকিয়ে নেয়। লোকটি রামিজকে ফলো করে তার মাথায় বন্দুক তাক করে। তখন রামিজও তার গায়ে গান ধরে। এরপর ওই লোকটি তাকে ইনায়াত থেকে দূরে থাকতে বলে এবং বলে যে তাকে আর জাতিনকে তার ভ্যাকসিনের সিক্রেট রাখার জন্য টাকা দেওয়া হয়েছিল। রামিজ বলে যে সেই টাকা জাতিন হাতিয়ে নিয়েছে, আর তারপর সে এটাও বলে যে তার জাতিন আর ইনায়ার কনভারসেশন সে রেকর্ড করে নিয়েছিল। এটা শুনেই লোকটি অনেক বেশি ঘাবড়ে যায়, আর এই লোকটির নাম হলো ভিকি। এরপরই রামিজ সেখান থেকে চলে আসে। তখন জাতিনকে দেখানো হয় সে বসে বসে আগের কথা ভাবতে থাকে। একদিন তারা ইনায়ার ভ্যাকসিন তাদের কোম্পানির ট্রাকে করে গ্রামে নিয়ে আসে। তখন তাদের ট্রাকটি পুলিশ আটকালে তারা ভিকির কাছে জানতে চায় যে এই ট্রাকে কি লোড করা হয়েছে যে তাদেরকে পুলিশ আটকালো। ভিকি বলে যে পুলিশের সাথে সে সামলে নিবে, কিন্তু জাতিন আর রামিজের কিছুটা সন্দেহ হয়। তখন তারা গ্রামের একজনের সাথে কথা বললে লোকটি জানায় যে সে শুধু এই ওষুধগুলো লোড করে দিয়েছিল, তাতেই তার গায়ের এরকম অবস্থা হয়ে গিয়েছে। তো এরপর কবিতাকে দেখানো হয় সে সবসময় এটা মনে করতে থাকে যে নীলেশের আত্মা তার আশেপাশে ঘুরঘুর করছে। তাই সে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যায়, তার নাম হলো সিলভিয়া। সিলভিয়া তাকে বলে যে নীলেশের আত্মা একটি সত্যি জানার জন্য ঘুরঘুর করছে। কবিতা কি নীলেশকে সত্যিটা জানার জন্য সাহায্য করবে? তো এরপর দিন জাতিন রামিজকে ধরে আর তার কাছে জানতে চায় যে সে তাকে কেন মারতে চেয়েছিল। রামিজ বলে যে তার যদি তাকে মারারই হতো তাহলে সে অনেকভাবে তাকে মারতে পারত, কেন সে বোর্ড ব্লাস্ট করাবে? তাছাড়া সে মারা গেলে সবার আগে পুলিশ রামিজের উপরেই সন্দেহ করত। তখন জাতিন বলে যে সে তার মারার নাটক নিজে করায়নি, রামিজ তাকে মারার চেষ্টা করেনি, তাহলে কে তাকে মারতে চাইলো? যাই হোক, এরপর আমরা জায়া, বীরা আর কবিতার কাছে আসি। কবিতা তাদেরকে বলে যে নীলেশের আত্মা শান্তি পায়নি, সে একটি সত্য জানার জন্য ঘুরে বেড়াচ্ছে। তখন জায়া বলে যে তাকে কি এগুলো সিলভিয়া বলেছে? কবিতা বলে হ্যাঁ, সে এটাও বলে যে সে সিলভিয়াকে সব সত্যিটা জানিয়ে দিয়ে তার মাধ্যমে নীলেশকে জানাবে। আর এটা শুনে তখন জায়া আর বীরা কিছু একটা ভাবতে থাকে। আবারও আসি রামিজ আর জাতিনের কাছে। জাতিন মনে করতে থাকে যে ইনায়া তার সিক্রেট আউট হওয়ার ভয়েই তাকে মারার চেষ্টা করেছে, আর সে হয়তো ভেবেছিল রামিজও ওই বোটের মধ্যেই আছে। রামিজ তখন তাকে তার সাথে এক জায়গায় যাওয়ার জন্য বলে। এরপর আসি পঙ্কজের কাছে। সে নর্মাল মানুষ সেজে লুকিয়ে সেই ইনায়ার কোম্পানির লোকটির থেকে একটি বম কেনে এবং এই ফাঁদে ফেলে সে তাকে ধরে ফেলে। এরপর সে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে লোকটি এরকম আরো একটি বম কয়েকদিন আগে একটি মহিলার কাছে বেঁচেছিল, কিন্তু সে তার চেহারা দেখতে পারেনি। এটা সিনিয়র অফিসার শুনে বলে যে এটা কোনো প্রমাণ হতে পারে না, আর এই লোকটা সত্যিও বলছে না। এরপর সে একটি বিল দেখিয়ে বলে যে এই লোকটির কাছ থেকে 3 মাস আগে প্ল্যান করে রামিজ বম কিনেছিল, তাই তাদের উচিত এখনই রামিজকে অ্যারেস্ট করা। কিন্তু এটা নিয়ে পঙ্কজ একদমই শিওর ছিল না, তারপরও সে কিছুই বলতে পারে না। যাই হোক, জায়া আর বীরা আসে সিলভিয়ার কাছে। তারা তাকে টাকা দিয়ে বলে যে সে যেন কবিতার মাথা খারাপ না করে, সে যেন কবিতা আসলে বলে যে নীলেশ সব সত্যিটা জেনে গিয়েছে। সিলভিয়াও তাদের কাছ থেকে টাকা পেয়ে এই সব করতে রাজি হয়ে যায়। এরপর কবিতাকে দেখানো হয় বাসায় যখন কেউ ছিল না তখন সে জাতিনের সেই টাকার ব্যাগ থেকে এক বান্ডেল টাকা চুরি করে। এরপরই সে সেখান থেকে বেরিয়ে যায়। তখন রামিজ আর জাতিন সেখানে আসে। রামিজ তার টাকা চাচ্ছিল, তাই জাতিন তাকে বলে যে টাকা স্টোর রুমে আছে, কিন্তু তখনই বীরা চলে আসায় তারা একটু অপেক্ষা করে এবং বীরাকেই দেখতে থাকে। বীরার বাসায় তখন এডি এসেছিল। তখন জাতিন সেখানে যে কি হচ্ছে তা শুনতে বলে
এডি তখন ভীরাকে অনেক সুন্দর বলে, তাই রামিজ তাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে চলে যায়। এরপর এডি ভীরার বাসায় ঢুকলে এডি তাকে বলে যে সে তাকে লাইক করে। ভীরা তখন অপ্রস্তুত হলে সে বলতে থাকে যে সেই ব্যাপারে পরে কথা বলবে। এটা বলে এডি চলে গেলে ভীরা রামিজকে ভয়েস মেসেজ পাঠায় যে সে যেন তাকে একা ছেড়ে না দেয়, তাহলে সে তাকে মেরে ফেলবে। এদিকে রামিজ আর জাতিন তখন স্টোর রুমে ব্যাগ খুঁজছিল, কিন্তু কোথাও পাচ্ছিল না। জাতিন বলে যে হয়তো ভীরা তার বাসার মধ্যে ব্যাগটি নিয়ে গেছে, আর সে এখন বাসায় যে ধরা পড়ে গেলে ইনায়া তাকে এইবার ঠিকই মেরে ফেলবে। তাই এটা হওয়ার আগে তার ওই রেকর্ডিং পাওয়ার অনেক দরকার। রামিজ বলে যে সে তাকে রেকর্ডিং তখনই দিবে যখন সে তার ভাগের টাকা পাবে। সে টাকা না পেলে ইনায়ার জায়গায় সে জাতিনকে মেরে ফেলবে। এরপর সে বাসায় এসে ভীরার ভয়েস মেসেজ শুনতে থাকে এবং কিছু একটা ভাবতে থাকে। এরপর সে তার ল্যাপটপে ডিয়ার ভীরা আই এম সরি লিখে সে তার ব্যালকনিতে যেয়ে দাঁড়িয়ে থাকে। আর তখনই ভীরা তাকে কল করে। ভীরা তখন বাইরে সেই টাকার ব্যাগটি নিয়ে এসেছিল। সেই সময় রামিজও সেখানে তার জন্যই অপেক্ষা করছিল। তখন কেউ একজন রামিজকে ধরে উপর থেকে ভীরার সামনেই ফেলে দেয়। তার ডেড বডি ভীরার সামনে পড়ে থাকলে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই একজন এসে বলে যে উনি উপর থেকে পড়ে মারা গিয়েছে। আর সেই সময় ভীরা সেখান থেকে চলে যেতে থাকে, তবে ব্যাগটি সেখানেই ফেলে যায়। ব্যাগটি দেখে ওই ছেলেটি বলে যে রামিজের কাছে এই ব্যাগটি ছিল। তখন ভীরা আবারও এসে ব্যাগটি নিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তো এরপর সে জায়াকে কল করে সেখানে ডাকে। জায়া আসলে সে জায়ার সাথে চলে যায় আর তাদেরকে জাতিন চুপচাপ দেখতে থাকে। এরপর সেখানে পুলিশও চলে আসে। পাঙ্কাজ তার ইনভেস্টিগেশন করতে থাকে। তখন সে জানতে পারে যে কেউ একজন বাসায় এসে রামিজকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, কিন্তু এরপর সে কোথায় গিয়েছে তা বোঝা যাচ্ছে না। যাই হোক, জায়া, ভীরা আর জাহান ভীরার বাসায় আসে। তখন কবিতা জাহানের সাথেও ফ্লার্ট করতে থাকে। সে সময় জায়া জাহানকে তার বাসায় পাঠিয়ে দেয়। তো এরপর আমরা আবারও পঙ্কজের কাছে আসি। সে ওই ছেলেটির কাছে জানতে চায় যে সে রামিজের ব্যাপারে কি কি জানে। ছেলেটি বলে রামিজ কিছুদিন আগে তার ফ্রেন্ডকে নিয়ে এসেছিল। তখন তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়, আর তখনই তার ফ্রেন্ড লাল ব্যাগটি নিয়ে চলে যায়। আর আজকেও সেই ব্যাগটি একজন সুন্দরী মহিলা এসে নিয়ে গিয়েছে। সে তাকে ভীরার ডেফিনেশন দিতে থাকে। এদিকে ভীরা, জায়া, কবিতা বাসায় বসে থাকলে তখন তারা পুলিশের গাড়ি আসার শব্দ পেয়ে তাড়াতাড়ি তাদের ড্রেস চেঞ্জ করে ফেলে। এরপর তারা পঙ্কজ আর রিঙ্কুকে বলে যে তারা লেডিস টাইম স্পেন্ড করছে আর তারা ওয়্যাক্স করছিল। পঙ্কজ তখন তাদেরকে রামিজের মৃত্যুর কথা জানায় এবং ভীরা কিছুক্ষণ আগে কোথায় ছিল সেটা জানতে চায়। তারা বলে যে ভীরা তো তাদের সাথেই ছিল। তখন আবারও কবিতা ভুল করে বলে ফেলে যে রামিজের ব্যালকনিতে কেউ ছিল। এটা শুনে পঙ্কজ সন্দেহ করলে তারা কোনোভাবে কথাটা ঢাকা দেয়। এরপর রিঙ্কু তাদের কাছে ওয়্যাক্স চাইলে তারা বলে যে তারা সেটা ফেলে দিয়েছে। এরপর তারা কিছু না পেয়ে সেখান থেকে চলে আসে। এরপর আমাদেরকে ইনায়াকে দেখানো হয়। তাকে এসে কিছু লোক বলে যে তাদের মেডিফার্ম লসে চলছে। তাছাড়া সেই গ্রামে যা হয়েছিল মানুষদের সাথে তা বাইরে চলে এসেছে, তাই তাদের মনে হচ্ছে ইনায়া এই কাজের জন্য পারফেক্ট না। তখন ইনায়া তাদেরকে কিছু লজিক দিয়ে তার পজিশন কায়েম রাখতে সক্ষম হয় এবং সে এটাও বলে যে এইগুলো ভুলভাল ইনফরমেশন। এরপর সে ভিকিকে এসে তাকে রামিজের সাথে এই বিষয়ে কথা বলতে বলে। ভিকি তাকে জানায় যে রামিজ মারা গিয়েছে। এটা শুনেই তো সে শকড হয়ে যায়। তো এরপর সে ভিকিকে রামিজের শেষ চিহ্নটাও মুছে দিতে বলে। ভিকি তখন রামিজ আর জাতিনের ট্রাক পুড়িয়ে দিতে যায়। তখনই জাতিন লুকিয়ে গুলি করে ভয় দেখিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয় তাদের। এরপর সকালে জায়া তার বাসায় গেলে জাহান তাকে বলে যে ভীরা রামিজকে খুন করেছে, কারণ সেই দিন সেই তো সেখানে ছিল। জায়া তখন তাকে এসব উল্টোপাল্টা কথা বলতে বারণ করে। এরপর তার কাছে ভীরার কল আসে এবং তারা সেই ট্রাকের ওখানে যায়। ট্রাকটি তখন পুড়ে গিয়েছিল কারণ ভিকির হাত দিয়ে তখন কিছুটা আগুন সেখানে লেগে যায়। এরপরই তারা ওখানে গেলে জায়া একটি ম্যাচ বক্স পায় যেটি জাতিনের হোটেলের ছিল। এটা দেখে জায়া মনে করে যে ভীরা ইন্স্যুরেন্সের জন্য ট্রাকে আগুন লাগিয়েছে আর তাকে কিছুই বলেনি। এটা বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর পঙ্কজকে দেখানো হয়। তাকে সিনিয়র অফিসার জাতিনদের এই কেসটি ক্লোজ করার জন্য ফোর্স করতে থাকে। তখন সে রিঙ্কুকে বলে যে রামিজের খুন ভীরা করিয়েছে, কারণ জাতিনের মারা যাওয়ার পর সে হয়েছে রামিজের পার্টনার আর তাকে মারলে সব তার, তাই সে আগে জাতিনকে মারে তারপর রামিজকে। কিন্তু এগুলোর প্রমাণ এখনো তাদের কাছে নেই। এরপর ভীরাকে দেখানো হয় সে সিয়ার রুমে গেলে তাকে কিছু একটা লুকাতে দেখে, তাই সে তার কাছে জানতে চায় যে সে কি লুকিয়েছে। তখনই সিয়া তাকে জাতিনের ল্যাপটপটা দেয় যেটি সে লুকিয়ে রেখেছিল। এটা পেয়েই সে জায়াকে ডাকে এবং তারা তাদের মেইল চেক করলে একটি মেইল দেখে অবাক হয়ে যায়। এরপর পঙ্কজকে দেখানো হয় তারা রামিজের ফোনে ভীরার ভয়েস মেসেজে তাকে মেরে ফেলার কথা শুনে ভাবে যে এটাই তাদের প্রমাণ। এরপর তারা সিনিয়র ইন্সপেক্টরের কাছে রেকর্ডিংটা নিয়ে যায়।
আর তার কাছেই তখন ভীরা বসেছিল। তো সিনিয়র ইন্সপেক্টর জানায় যে রামিজের আইপি অ্যাড্রেস থেকে ভীরার কাছে মেইল এসেছিল এবং সে স্বীকার করে যে সেই জাতিনকে মেরেছে আর নিজে আত্মহনন করেছে। তার মানে তাদের কেস সলভড। তো এরপর ভীরা বাসায় এসে জায়া আর কবিতার সাথে সাকসেস পার্টি করে, কিন্তু তারা জানে যে রামিজের খুন করা হয়েছে, কিন্তু কে এটা করলো তা তো তারা জানে না। এরপর দেখানো হয় কেউ একজন ইনায়াকে কল করে আর বলে যে সে রামিজকে তার রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। ইনায়া তখন তাকে থ্যাংক ইউ বলে, আর তখনই দেখানো হয় লোকটি হলো সিনিয়র ইন্সপেক্টর, সেই রামিজকে মেরেছিল। আর এই সবই হয়তো সে টাকার জন্য করেছে। যাই হোক, এরপর দেখানো হয় জাতিন লুকিয়ে লুকিয়ে রামিজের বাসায় যায় আর ওই রেকর্ডিং এর পেন ড্রাইভ খুঁজতে থাকে, কিন্তু তখন সে সেলিমের আইডি পায়। কিন্তু সেই সময় পাঙ্কাজ সেখানে চলে আসলে সে দ্রুত লুকিয়ে পড়ে। পাঙ্কাজ একটু অন্যদিকে গেলে সে ওখান থেকে বেরিয়ে যায়, কিন্তু দরজা বন্ধের শব্দ শুনেই সে বাইরে বেরিয়ে আসে। জাতিন বেরিয়ে যাওয়ার সময় তাকে সেই ছেলেটি দেখে ফেলে, কিন্তু সে তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় কবিতাকে। সে রামিজের সাথে কানেক্ট করার জন্য সিলভিয়ার কাছে যায়। সিলভিয়া তাকে বলে যে সে আর এগুলো করে না, আর তাছাড়া কবিতার সিরিয়াস মেন্টাল প্রবলেম আছে। কিন্তু কবিতা তাকে জোর করলে সে বলে যে সে যেন রামিজের কোনো জিনিস নিয়ে তার সাথে কথা বলে, তাহলে সে কমিউনিকেট করতে পারবে। যাই হোক, এরপর পাঙ্কাজকে দেখানো হয়। সে সেলিমকে বলে তার কাছ থেকে যে বম নিয়েছিল সে যেন তার চেহারাটা মনে করে। সেলিম তাকে বলে যে সে কোট পরে এসেছিল এবং তার মুখে নকল মদ ছিল, এর থেকে বেশি তার মনে নেই। এরপর দেখানো হয় ভীরা, জায়া আর কবিতা মিলে রামিজের মায়ের কাছে গিয়েছে তাকে তার কোম্পানির শেয়ার দেওয়ার জন্য। তখন তার মা বলে যে রামিজ এভাবে চলে যাবে সে বোঝেনি, কয়দিন আগেও সে তার টেডি বিয়ার নিয়ে খেলছিল। এটা শুনে কবিতা সেই টেডি বিয়ারটি হাতে নেয় এবং এটার সাথে কথা বলার জন্য এটিকে নিয়ে আসে। তখন রামিজের মা তাদেরকে বলে যে তার উকিলের সাথে কথা বলার পরই সে সাইন করবে। এরপর ইনায়াকে দেখানো হয়। সে ভিকিকে ট্রাক জ্বালানোর জন্য বকতে থাকে এবং বলে যে এখন যদি কোনোভাবে তাদের মাদক ডিলিং এর কথা পুলিশ জানতে পারে তাহলে কি হবে। তখন সে সেলিমকে ডাকতে বলে, আর সে এটাও বলে যে যতদিন সে বেঁচে আছে সে জেতার সর্বোচ্চ চেষ্টা করবে। এরপর জায়া আর ভীরাকে দেখানো হয় তারা একটি ক্যাফেতে ছিল। তখন ভীরার কাছে ইনায়ার কল আসে এবং তাকে জানানো হয় যে তারা তাদের কোম্পানির ট্রাক কিনতে চায় আর তাতে তারা অনেক টাকা পাবে, কিন্তু তার আগে তাদেরকে রামিজের মায়ের সাইন পেতে হবে। জায়া বলে যে তার মাকে বোকা বানিয়ে তারা সহজেই তার সাইন পেয়ে যাবে। এরপর দেখানো হয় সিনিয়র ইন্সপেক্টর ব্যারিকে। সে ইনায়ার সাথে দেখা করে। ইনায়া এবং তার মধ্যে টাকার লেনদেনের সম্পর্ক ছিল। ইনায়া তাকে টাকা দিয়ে কাজ করাতো। তো ইনায়া তার কাছে জানতে চায় যে সে কেন সেলিমকে অ্যারেস্ট করলো। সে বলে পাঙ্কাজ করেছে, সে তাকে কন্ট্রোল করতে পারছে না। ইনায়া তখন তাকে তাড়াতাড়ি পাঙ্কাজকে কন্ট্রোল করতে বলে, না হলে ব্যারিরই প্রবলেম হবে। এরপরে কবিতার কাছে আসি। সে ভ্লগ বানানোর কথা ভাবে, কিন্তু কোনোভাবেই পারছিল না। আর তাছাড়া সে রামিজের টেডিটা নিয়ে তাকে রামিজ ভেবে কথা বলতো। যাই হোক, কবিতা ভ্লগ বানাতে না পারায় ভীরা তাকে হেল্প করে এবং তাকে নতুন কারো সাথে তার লাইফ সুন্দর করে স্টার্ট করতে বলে, কাউকে ভালোবাসতে বলে। এরপরই আমাদের পাঙ্কাজকে দেখানো হয়। সে ব্যারিকে যেয়ে বলে যে রামিজকে আসলে ধাক্কা দিয়ে ফেলা হয়েছিল আর তার ফুটপ্রিন্টও পাওয়া গিয়েছে। আর সে রামিজের বাসার থেকে ফ্রিজের কিছু ম্যাগনেটও নিয়ে এসেছে, কিন্তু ব্যারি তার কথায় কোনো গ্রাহ্যই করে না। এরপর সে চলে গেলে পাঙ্কাজ একটি ম্যাগনেট দেখে কিছু একটা ক্লু পায়। আবারও আমাদের কবিতাকে দেখানো হয়। তার সামনে যখন জাহান এসে ফ্লার্ট করতে থাকে তখন সে ভীরার কথা মনে করে যে তাকে বলেছিল নতুন করে ভালোবাসার কথা। তাই সে এবার জাহানের দিকে ভালোবাসা ভরা নজরে তাকিয়ে থাকে। এরপর দেখানো হয় পাঙ্কাজকে। সে কবিতার সেই ইয়োগা পোজের মতো ছবিটা তোলে আর কিছু একটা রিয়েলাইজ করে। যাই হোক, এরপর জায়া জাতিন আর রামিজের অফিসে আসে আর তাদের স্টাফ মেয়েটির সাথে দেখা করে। তার সাথে কথা বললে মেয়েটা তাকে জানায় যে জাতিন আর রামিজ অনেক বড় একটা ব্যাগে করে অনেক ক্যাশ নিয়ে এসেছিল। তখন জাতিন বলেছিল যে এটা হারাম টাকা, তারা এটা নিবে না, কিন্তু রামিজ টাকাগুলো নিতে চেয়েছিল। আর তাছাড়া আইটি নামের একটি অ্যাকাউন্ট থেকে তাদের কাছে টাকাও আসতো। তখন জায়া এগুলো শুনে অবাক হয় এবং তার কাছে জানতে চায় যে তাদের অন্য অ্যাকাউন্ট ছিল কিনা। এরপর দেখানো হয় জাতিনকে। সে সেলিমকে যে ধরে আর তখনই ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে তারা ইনায়ার ভ্যাকসিনের নামে কি নিয়ে যাচ্ছে এটা জানার জন্য সে আর রামিজ তাকে ধরেছিল। আর এখন সে তাকে পুলিশের কাছে নিয়ে যেয়ে তাদেরকে সবটা সত্যি বলতে বলে, কিন্তু সে তাকে ধাক্কা দিয়ে পালাতে থাকলে রাস্তায় একটি ট্রাক এসে সেলিমকেই মেরে দেয়। এরপর দেখানো হয় কবিতাকে। সে এখন রামিজকে বাদ দিয়ে তার ট্রু লাভ খোঁজার জন্য জাহানের কাছে যায় এবং সে শাওয়ার নিতে থাকলে সে তার ভিডিও করে, কিন্তু চলে যাওয়ার সময় তাকে জায়া দেখে নিলে জায়া তার মতলব খুব ভালোভাবেই বুঝতে পারে। যাই হোক, এরপর দেখানো হয়
ভীরা এসে এডিকে বলে যে সে তার লাইফে আর কোনো পার্টনার চায় না, সে একাই থাকতে চায়, আর এডি একটা ভালো মানুষ, তাই তারা ফ্রেন্ড হয়ে থাকতে পারে। এডিও তার কথা বুঝতে পারে এবং তারা ফ্রেন্ড হয়ে যায়। অন্যদিকে জায়া কোম্পানি বেচে ফেলার জন্য ভিকির সাথে মিটিং করে এবং তাদের ডিল ক্যান্সেল করে দিয়ে বলে যে তারা তাদের নিজেদের প্রাইসেই কোম্পানি সেল করবে। ভিকি বলে যে তাদের কোম্পানি ছাড়া আর কেউ তাদের কোম্পানি কিনবে না। তখনই জায়া বলে যে সে তো এটা বুঝতে পারছে না যে তারা কেন তাদের কোম্পানি তাহলে কিনতে চাচ্ছে। এটা বললে ভিকির মুখ বন্ধ হয়ে যায়। এরপর বিকালে জায়ার কাছে ইনায়ার কল আসে এবং সে তার সাথে ডিল নিয়ে কথা বলার জন্য কফি শপে দেখা করতে বলে। এই কথা শুনে ভীরা আর জায়া খুশি হয়ে যায় যে ফাইনালি তাদের কোম্পানিটা সেল হয়ে যাবে। এরপরই পঙ্কজকে দেখানো হয়। সেলিমের মৃত্যুর খবর শুনে তারা চিন্তা করতে থাকে যে ব্লাস্ট রিলেটেড সবাই মারা যাচ্ছে, কিন্তু এই মহিলা তিনজনের কেউ কিচ্ছু করছে না। পঙ্কজ বলে যে এরা অনেক বেশি নিজের আশপাশ ক্লিয়ার রেখেছে, তো এখানে সে তাদের উপর সন্দেহই করছিল। যাই হোক, এরপর দেখানো হয় ইনায়া ভিকিকে বলে কোম্পানি সেল হওয়ার পর ভীরা এবং সিয়াকে একসাথে মেরে ফেলতে, কারণ ভীরা যতদিন বেঁচে থাকবে তাকে বিভিন্ন কোশ্চেন করবে, যেটা সে চায় না। যাই হোক, এরপর দেখানো হয় 4 মাস আগের দৃশ্য। যাদের বাসায় নীলেশ আর কবিতা এসেছিল। কবিতার সাথে ললিত অনেক মিসবিহেভ করে, তাকে বাজেভাবে টাচ করতে থাকে, আর অ্যাজ ইউজুয়াল নীলেশও তাকে কিছুই বলে না। তখন জায়া কবিতাকে তার সাথে কিচেনে ডাকে। এরপর নীলেশ ললিতকে বলে যে জাতিনের কাছে 20 কোটির মতো টাকা আছে, কিন্তু সে তাকে কোনো শেয়ারই দিচ্ছে না। তখন ললিত বলে যে তাহলে তারা জাতিন এবং ভীরাকে একেবারেই মেরে ফেলবে আর জিনিসটাকে একটি অ্যাক্সিডেন্টের মতো করে দেখাবে। তাদের এইসব কথা জায়া শুনে ফেলে এবং সে এটা নিয়ে অনেক বেশি ঘাবড়ে যায়। এরপরই গল্প ফিরে আসে বর্তমানে, আর তখন জাতিনকে দেখানো হয় সে ভীরাদের বাসায় ঢুকে তার মেয়ে সিয়াকে দেখে এবং সে ভীরার কপালেও কিস করে চলে যায়। তখনই ভীরা কিছু একটা শব্দ শোনে, কিন্তু সেদিকে খেয়াল না করে সে আবারও ঘুমিয়ে পড়ে। তখনই আমাদেরকে জানানো হয় যে ভীরা কিছু মিথ্যা বলেছে এবং খুব তাড়াতাড়ি তার মিথ্যা আমরা জানতে পারবো। যাই হোক, জাতিন বেরিয়ে যাওয়ার সময় মর্নিং ওয়াকে বের হওয়া এডি তাকে বাসা থেকে বের হতে দেখে। এটা দেখে সে অবাক হয়। তো এরপরই দেখানো হয় পঙ্কজ আর রিঙ্কুকে। তারা আরেকটু খোঁজ করার জন্য সেই ভিলাতে আসে। সেখানে গিয়ে রিঙ্কু খেয়াল করে যে সেখানে তার দেখে যাওয়া এক বক্স চা পাতি শেষ হয়ে গেছে। তারা একটা ট্রাশ ক্যানে খুঁজতে যায়, কিন্তু তা খালি ছিল। এরপর রিঙ্কু সেই জাতিনের জ্বালানো সেই পটের উপরে বসে পড়লে পঙ্কজ কিছু একটা খেয়াল করে, আর যখন সে সেটির মধ্যে দেখে তখন সে সেই আধপোড়া জাতিনের শার্টটা পায়। আর তখন সে বুঝতে পারে যে তাদের তিনজনের মধ্যে কেউ একজন অবশ্যই বেঁচে আছে এবং তাকে পাওয়ার পরেই তাদের কেসটি সলভ হবে। এরপর দেখানো হয় ভীরাকে। সে এডির সাথে দেখা করলে সে তাকে ইগনোর করে আর সেখান থেকে চলে যেতে থাকে। তখন ভীরা তার কাছে জানতে চায় কি হয়েছে। সে বলে যে সে যে আসলে তাকে পছন্দ করে না, অন্য কাউকে পছন্দ করে, এটা সে জেনে গিয়েছে। কিন্তু তার কষ্ট এখানে যে ভীরা তাকে সত্যিটা জানায়নি। ভীরা বুঝতে পারে না যে সে কার কথা বলছে। তখন এডি বলে যে সে কালকে রাতে একজনকে তার বাসা থেকে বেরিয়ে যেতে দেখেছে। এটা শুনে তো ভীরা চিন্তায় পড়ে যায়। এরপর দেখানো হয় ইন্সপেক্টর রিঙ্কুকে। সে কবিতার বাসায় আসে আর তখন সে সেখানে জাহানকে দেখতে পায়। কবিতা তাকে বলে যে জাহান হলো প্লাম্বার, পানির কল ঠিক করার জন্যই এসেছে। কিন্তু ইন্সপেক্টর রিঙ্কু তো অতটাও বোকা না। সে তাকে বলে যে 1 মাসের মধ্যে সে কিভাবে মুভ অন করতে পারলো, কিন্তু কবিতা তার কথা আবারও ঘুরিয়ে দেয়। তখন রুমের মধ্যে থেকে জাহান কবিতার ল্যাপটপের ব্লগ দেখে বলতে থাকে যে তার এই পার্পেল মোমেন্টস ওয়ালা ব্লগটা কি নিয়ে। এটা তখন রিঙ্কু শুনে ফেলে এবং সে তখন ওখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় জাতিনকে। সে তার অফিসের সেই স্টাফ মেয়েটির কথা শুনে বুঝতে পারে যে ভীরা তার কোম্পানি ইনায়ার কাছে সেল করে দিচ্ছে। যাই হোক, ইনায়ার সাথে দেখা করতে জায়া তার সাথে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে জাহানকে নিয়ে যায়। এরপর ইনায়ার সাথে কথা বলার সময় ভিকি আর জাহান বাইরে বেরিয়ে আসে। জাহান তখন খেয়াল করে যে ভিকির হাতেও সেই সোয়ার্গলোক হোটেলের ম্যাচ বক্স। এইদিকে ডিলটি শুনে জায়া বলে যে সে তাকে ভেবে জানাবে। ইনায়া তাকে বলে যে তাদের এই ডিলের ব্যাপারে যেন কেউ জানতে না পারে। জায়াও তার কথায় রাজি হয়ে যায়। তখন দেখানো হয় জাতিন তাদেরকে ফলো করছিল। সে তখন একজনকে কল করে বলে যে সে মেডি ফার্মের ব্যাপারে কিছু ইনফরমেশন জানে, তারা কেটে ইনভেস্টিগেট করতে পারবে। যাই হোক, জায়ার সাথে যাওয়ার সময় জাহান তাকে ম্যাচ বক্সের কথা জানায়। তখন জায়া বুঝতে পেরে যায় যে ইনায়াই কোম্পানির ট্রাকগুলোতে আগুন লাগিয়েছে। এরপর সেই কোম্পানির ভ্যালু কম করে কম দামে সেটা কিনতে যাচ্ছে, কিন্তু তার এই গেম সে আর চলতে দিবে না। এরপর আসি পঙ্কজ ও রিঙ্কুর কাছে। রিঙ্কু পঙ্কজকে বলে যে যেহেতু কবিতার নতুন বয়ফ্রেন্ড হয়েছে তার মানে তার হাজবেন্ড শিওর বেঁচে নেই, এখন বাকি থাকে জাতিন আর ললিত। তো তাদের মধ্যে ভীরার বাড়িতে সে তার মেয়ের ফ্রেন্ডের বাবাকে আসতে দেখেছে। তার হাজবেন্ড বেঁচে থাকলে এটাও হতো না।
বাকি থাকে শুধু লালিত। আর জায়ার বাসায় শুধু তার সাথে তার সৎ ছেলে আছে, এছাড়া আর কেউই নেই। তাহলে হতে পারে যে লালিত বেঁচে আছে। এটা শুনেই পঙ্কজ জায়ার বাসায় যাওয়ার জন্য রওনা হয়। এদিকে জায়া ভীরার বাসায় গিয়ে দেখে যে সে তার বাসার সকল লুক চেঞ্জ করে ফেলেছে। আর এর কারণ জানতে চাইলে ভীরা বলে যে তার বাসায় আগের দিন চোর ঢুকেছিল আর সে জাতিনের সেই ব্যাগ থেকে কিছু টাকা চুরি করেছে। তার মানে চোরটি কোনো নর্মাল চোর না। কিন্তু কথা হচ্ছে তাদের এই ব্যাগের ব্যাপারে শুধু তারা তিনজন আর রামিজ জানতো। তাহলে কে এটা করেছে? তখন জায়া তাকে বলে যে কেন এই লোকগুলো মারা যাওয়ার পরেও তাদের পিছু ছাড়ছে না। ভীরা তখন তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় যে সব ঠিক হয়ে যাবে। এরপর জায়া সেখান থেকে বাসায় আসার পথে সারা রাস্তা লালিতের তার উপর করা সেই সব অত্যাচার এবং নির্যাতনের কথা ভাবতে থাকে। তখন সে বাসার সামনে এসে সেখানে দাঁড়িয়ে থাকা পঙ্কজকে জড়িয়ে ধরে, কারণ সে অনেক বেশি ভেঙে পড়েছিল। তবে একটু পরে এই ব্যাপারটা সে বুঝতে পেরে সেই সিচুয়েশনটাকে কোনোভাবে হ্যান্ডেল করে। তখন পঙ্কজ তাকে জানায় যে তারা একটা জিনিস জানতে পেরেছে যে তাদের তিনজনের হাজবেন্ডের মধ্যে একজনের হাজবেন্ড এখনো বেঁচে আছে। এটা শুনে জায়া তো অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে তখন তার কাছে জানতে চায় যে কে বেঁচে আছে। পঙ্কজ বলে যে এখনো সেটা জানা যায়নি, কিন্তু খুব তাড়াতাড়ি তারা সেটা আইডেন্টিফাই করবে। কিন্তু এখানে একটা কথা হলো, জায়া তার হাজবেন্ড বেঁচে থাকার পসিবিলিটি আছে জেনেও একটু অবাক হয়নি, বরং ভয় পেয়েছে। তার মানে এখানে কোনো প্রবলেম আছে। জায়া তখন এটা শুনে হাসতে হাসতে তাকে নমস্কার করে এবং সেখান থেকে চলে আসে। আর পঙ্কজ সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে কিছু আগের দৃশ্য দেখানো হয়। তারা তিনজন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা আত্মহনন করবে। কিন্তু তখনই কবিতা বলে যে তারা কেন নিজেকে মেরে ফেলবে? তারা তো চাইলে তাদের হাজবেন্ডকেই মেরে ফেলতে পারে, না হলে তো তারা এরকম অন্য মেয়েদের সাথেও করবে। এটা শুনে তারা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের হাজবেন্ডদেরকেই মেরে ফেলবে, আর এই ক্ষেত্রে তাদের কোনো অন্য অপশন নেই। এটা ভেবে তখন ভীরা কাঁদতে থাকে। সে ভাবতে থাকে যে কিভাবে তাদের লাইফটা আরো বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে। তখনই সেখানে এডি আসে, আর সে এডিকে দেখেই জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে যে প্ল্যান ফেল হলেও তোমার লাইফ শেষ, আর প্ল্যান ঠিক হলেও শেষ। দুদিক থেকেই লাইফ শেষ হবেই। এরপর দেখানো হয় জায়াকে। সে জাহানের সাথে পুলে নামে আর তখন সে ড্রিঙ্ক করতে থাকে। জাহান তাকে বলে যে আজকে তার খারাপ দিন গিয়েছে, কিন্তু কালকে তার দিনটা আরো বেটার হবে। এটা শুনে জায়া বলে যে তার কখনো কোনো প্ল্যান করা উচিত না, কারণ একবার প্ল্যান ফেল হলে অনেক ঝামেলা পোহাতে হয়। জাহান তার কাছে জানতে চায় যে সে কি এমন প্ল্যান ফেল করেছে। জায়া বলে লালিতকে মারার প্ল্যান সে ফেল করেছে, কিন্তু লালিত যদি আবারও ফিরে আসে তাহলে পরের বারও সে তাকে মেরে ফেলবে। এটা জাহান মজা হিসেবে নেয়, কিন্তু জায়া তো সিরিয়াস ছিল। তখন অন্যদিকে কবিতাকে দেখানো হয়। সে তার ব্লগে লিখতে থাকে যে এত তাড়াতাড়ি সে তার ভালোবাসার মানুষটাকে পেয়ে যাবে সেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। তাকে সে একদম পাগলের মতো ভালোবাসে, আর সেও তাকে অনেক বেশি ভালোবাসে। তো এইসব ব্লগ লেখা শেষে সে জাহানকে কল করতে থাকে। তার মানে তার লাভ অফ লাইফ হচ্ছে জাহান। কিন্তু জাহানের ফোন সাইলেন্ট থাকলে সে কলের আওয়াজটি শুনতে পায় না। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে পঙ্কজ আর রিঙ্কুকে দেখানো হয়। পঙ্কজ রামিজের বিভিন্ন ইমেল দেখে লক্ষ্য করে যে অন্য সব ইমেইলে সে তার সাইনের জায়গায় শুধু রামি লিখেছে। শুধুমাত্র তার আত্মহননের নোটেই সে সাইনের জায়গায় রামিজ লিখেছে। আর এটা দেখেই তার মনে হচ্ছে যে বেঁচে যাওয়া লোকটি এই কাজ করেছে এবং সে নিশ্চয়ই কোনো প্রমাণ ছেড়ে গিয়েছে। যাই হোক, পরদিন সকালে আমাদেরকে কবিতাকে দেখানো হয়। সে রামিজের সেই টেডিটি সাথে নিয়ে জায়ার বাসায় লুকিয়ে লুকিয়ে জাহানের সাথে দেখা করতে যায়। তারা মিষ্টি মধুর কথা বলছিল। ঠিক তখনই সেখানে জায়া তাদেরকে দেখে ফেলে এবং সে কবিতাকে স্পষ্টভাবে জাহানের থেকে দূরে থাকতে বলে, কারণ জাহান এখনো বাচ্চা আর সে চায় না জাহান তাদের গেমে ইনভলভ হোক। এরপর সে জাহানকে এসে বলে যে সে না চাইতেও তার বাবার পথেই যাচ্ছে, তাই তার উচিত নিজের উপর কন্ট্রোল রেখে কবিতার থেকে নিজেকে দূরে রাখা, কারণ কবিতা এখন রিয়েল লাভ খুঁজছে যেটা জাহান তাকে দিতে পারবে না। এরপর দেখানো হয় ভীরাকে। সে আর এডি একে অপরের আরো কাছাকাছি আসছিল। এটা তখন লুকিয়ে জাতিন দেখে ফেলে আর সে বেশ মন খারাপ করে। তো এরপর রাতের বেলা তারা ডান্স করতে থাকলে এডি তাকে কিস করতে যায়। তখনই সে তাকে থামিয়ে দিয়ে বলে যে সে এখনই আসছে। এরপর সে নিজের মনটাকে ঠিক করে এডির কাছে আসে। এডি তার জন্য জামা খুলে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই কেউ একজন পেছন থেকে এডির দিকে গান ধরে রাখে। ভীরা আর এডি তো এটা দেখে চিৎকার করতে শুরু করে দেয়। তো এরপরে ভীরা ওই লোকটির চেহারা দেখে যে এটা তো জাতিন, আর এইটা দেখে সে তো অনেক বেশি অবাক হয়ে যায়। সে তখনই এডিকে ভুলিয়ে ভালিয়ে সেখান থেকে তার বাসায় পাঠায়। এরপর জাতিন তাকে বলে যে ভীরা,
খুব তাড়াতাড়ি তো মুভ অন করে ফেলেছো, কিন্তু ঠিক আছে, সে বুঝতে পারছে। তখন ভীরা ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে সে কিভাবে বেঁচে আছে, তার লাশ তো সে নিজে আইডেন্টিফাই করেছে, এটা কিভাবে সম্ভব, আর সে বেঁচে থাকলে তার সাথে কি হয়েছিল। তখন জাতিন বলে যে তাকে ইনায়া মেরে ফেলার চেষ্টা করেছিল। এরপর সে ভীরাকে সবটা জানাতে থাকে। সে বলে তারা ইনায়ার সত্যিটা জেনে গিয়েছিল। ইনায়া আসলে গভর্নমেন্টের পারমিশনের আগেই একটি গ্রামের মানুষদের উপর ভ্যাকসিন ট্রায়াল শুরু করে দিয়েছিল, যার জন্য মানুষগুলো মারা যাচ্ছিল। কিন্তু সে আর রামিজ তখন ইনায়ার দেওয়া অনেক টাকা পেয়ে লোভে পড়ে যায়। তাই সে তখন ভীরা এবং সিয়ার জন্য বেটার লাইফের কথা ভাবছিল, কিন্তু সে একজন শয়তানের সাথে হাত মিলিয়ে অনেক বড় ভুল করে ফেলে। এটা বুঝতে পেরে সে আর রামিজ ইনায়ার সাথে কথা বলতে যায়। রামিজ তখন তাদের কনভারসেশন রেকর্ড করছিল। ইনায়াকে জাতিন বলে যে সে আর তার এই ইলিগাল কাজে নেই। এটা শুনে ইনায়া তাদের বলে যে অলরেডি সে তার থেকে অনেকগুলো টাকা নিয়েছে, তাই এখান থেকে ব্যাগ যাওয়ার তার কাছে আর অন্য কোনো উপায় নেই। তাই তাদের সাথে ডিল রাখাই তাদের জন্য ভালো হবে। এরপর তারা সেখান থেকে চলে এসে যখন তাদের গাড়ির কাছে আসে, তখন তারা একটি ব্যাগ খুঁজে পায়, যে ব্যাগটিতে অনেকগুলো টাকা ছিল, আর এটাই হলো সেই টাকার ব্যাগ। এটা শুনে ভীরা বলে যে তাহলে সে টাকার জন্য রামিজকে মেরে ফেললো, কারণ সে তো তাকে সেখানে হুডি পরে থাকতে দেখেছে। জাতিন তখন বলে যে সে রামিজকে মারেনি, রামিজকে সেই মেরেছে যে তাকে মারার চেষ্টা করেছে, মানে ইনায়া ঠাকুর। আর এখন তার শুধু সেই রেকর্ডিংটা লাগবে, আর তাহলেই সে ইনায়ার সত্যিটা সবার সামনে আনতে পারবে। তখন ভীরা তার কাছে জানতে চায় যে সে কেন আগে তার সামনে আসেনি, আর এখন এসে সে কেন তার আর সিয়ার লাইফটাকে ডেঞ্জারের মধ্যে ফেলে দিয়েছে। জাতিন তখন বলে যে এই ঘর ছাড়া তার আর কোথাও যাওয়ার জায়গা নেই। তো এসব নিয়ে তাদের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। তখন জাতিন বলে যে এটা তার বাসা, তাই সে এখানে অবশ্যই থাকবে। ভীরার যদি খুব সমস্যা হয় তাহলে সে চলে যেতে পারে। যাই হোক, এরপর আমাদেরকে পঙ্কজকে দেখানো হয়। সে মেডি ফার্মার কিছু পেপার খুঁজে না পাওয়ায় রিঙ্কুর কাছে পেপারগুলো কোথায় আছে তা জানতে চায়। রিঙ্কু তাকে বলে যে পেপারগুলো ব্যারি স্যারের কাছে আছে, কিন্তু সে তো তাকে কেসটি বন্ধ করতে বলেছে, তাই সে তার কাছে পেপার চাইতে গেলে সে তাকে নাও দিতে পারে। এই কথা শুনে পঙ্কজ বলে যে কেস বন্ধ করার জন্যও সব পেপারের প্রয়োজন আছে। তখন ব্যারি তার অফিসে বসে একজনের সাথে কথা বলছিল। তখন পঙ্কজ সেখানে এসে তার কাছে পেপারগুলো চায় এবং বলে যে কেস বন্ধ করার জন্য পেপারগুলো তাদের লাগবে। এটা শুনেই ব্যারি তার ফোন টেবিলে রেখে তাড়াতাড়ি করে পেপারগুলো খুঁজতে গেলে এই ফাঁকে পঙ্কজ তার ফোনটি তুলে নেয়, আর সে দেখতে পায় যে সে আইটি নামে সেভ করা একজনের সাথে কথা বলছে। তখন সে ব্যারিকে বলে যে তার পেপারগুলোর আর প্রয়োজন নেই, সে পেপার ছাড়াই এখন কেসটাকে ঠিকঠাক ভাবে বন্ধ করবে। এটা বলেই সে চলে যায়। এরপর দেখানো হয় জাহানকে। সে কবিতার সামনে ইচ্ছে করেই অন্য একটি মেয়েকে কিস করে, যাতে করে সে তার থেকে দূরে থাকতে পারে। কবিতাও তো এটা দেখে অনেক কষ্ট পায়। অন্যদিকে ভীরা জায়াকে কল দিয়ে বলে যে সে আজকে একটা স্বপ্ন দেখেছে, যদি জাতিন ফিরে আসে তাহলে তাদের কি হবে। জায়া এটা শুনে বলে যে তাহলে তাদের লাইফ হেল হয়ে যাবে, কারণ জাতিন কোনো না কোনো ভাবে তার খুনিকে ঠিকই বের করার চেষ্টা করবে। এই কথাটা শুনেই ভীরা কল রেখে দিয়ে তাড়াতাড়ি করে জাতিনের কাছে যেতে থাকে। তখনই তার বাড়িতে কবিতা আসে এবং তাকে বলে যে নীলেশের আত্মা তাকে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করিয়ে দিয়েছে। সে অনেক বেশি আপসেট। তো এরপর সে বাসার ভেতরে ঢুকলে জাতিনকে উল্টো হয়ে থাকতে দেখে মনে করে যে এটা এডি, আর তখন ভীরাও তার থেকে জাতিনের সত্যিটা লুকাচ্ছিল। তখনই কবিতা জাতিনের সামনে তার নীলেশকে মারা ঠিক হয়নি এটা বলতে যায়। সেই সময় ভীরা তাকে কোনোভাবে থামিয়ে দেয় আর সিলভিয়ার কাছে যেয়ে তার সাথে এই ব্যাপারে ডিসকাস করতে বলে। এদিকে পঙ্কজ অনেক কিছু জানতে পারে। সে মেডি ফার্মা কোম্পানির সবগুলো শেয়ার হোল্ডারের নাম বের করে, আর সেখানে সে আইটির নামও ক্র্যাক করে ফেলে। এই আইটি হলো ইন্দ্রাণী তালুকদার, যে কিনা ব্যারির তৃতীয় ওয়াইফ। তার মানে এই পুরো ঘটনায় ব্যারিও যে ইনভলভ আছে এই জিনিসটা সে ঠিকই বুঝতে পারে। যাই হোক, আবারও আসি ভীরা আর জাতিনের কাছে। জাতিন সেই রেকর্ডিংটার কথা বলে, যেই রেকর্ডিংটা রামিজের আম্মির বাসায় রয়েছে। ভীরা তখন তাকে বলে যে সেই তাকে রেকর্ডিংটা এনে দিতে সাহায্য করবে, কিন্তু তাকে এটা প্রমিস করতে হবে যে সে সব টাকা নিয়ে দূরে কোথাও চলে গিয়ে নতুন লাইফ শুরু করবে, কারণ সে চায় না সিয়ার কোনো ক্ষতি হোক। আর তাছাড়া সে জাতিনের থেকে মুভ অন করে ফেলেছে, আর সে কোম্পানি বেচে দিয়ে সব টাকা তার কাছে দিয়ে দিবে। এসব নিয়ে জাতিনের কোনো চিন্তা করতে হবে না। তখন জাতিন বলে যে এই কোম্পানি যদি তারা ইনায়ার কাছে বেচে দেয় তাহলে তাদের লাইফ রিস্কে পড়ে যাবে,
কারণ ইনায়া এখন জানে যে তারা কি ভাবছে আর কতটুকু জানে, কিন্তু একবার কোম্পানি চলে গেলে তাদের আর কিছুই করার থাকবে না। এই কথা শুনে বীরা তখনই জায়াকে কল করতে থাকে, কিন্তু জায়া তখন তার ফোন সাইলেন্ট করে অলরেডি ডিল কনফার্ম করতে ইনায়ার অফিসে যাচ্ছিল। তো এরপর অফিসে এসে সে ইনায়ার থেকে আরো বেশি ভ্যালুয়েশন নিয়ে ডিল সাইন করতে যায়। তখন বীরা তাকে আটকে দেয় এবং এই ডিলটি সেখানেই ক্যান্সেল করে দেয়। তো এই বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবেই জায়া তার উপর রেগে যায়, কারণ অনেক কষ্ট করে সেই ডিলটা কনফার্ম করেছিল আর এখন সে এসে সবটা শেষ করে দিল। তাছাড়া সে এটাও ভাবে যে হয়তো সে তার বয়ফ্রেন্ড এডির কথা শুনেই এমনটা করছে, তাই জায়ার প্রচন্ড রাগ হয়ে যায়। এ কারণেই সে ওখান থেকে চলে যায়। এদিকে পঙ্কজকে রিঙ্কু জানায় যে ললিতের ডায়েরি থেকে সে জানতে পেরেছে যে আইটি নামের একটা অ্যাকাউন্ট থেকে তার কাছে 75 লাখ টাকা পাঠানো হয়েছিল, কিন্তু এটা কেন আর কিভাবে পাঠানো হয়েছিল তা সে লেখেনি। এই কথা শুনে তখন পঙ্কজ অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে সাথে সাথে রিঙ্কুকে জড়িয়ে ধরে থ্যাঙ্কস জানায়। রিঙ্কু তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, আর সে তো আগে থেকেই পঙ্কজকে পছন্দ করত, কিন্তু আজ পর্যন্ত মুখে বলার সাহস করে উঠতে পারেনি। যাই হোক, তো পঙ্কজ সেখান থেকে জায়ার কাছে আসে। সে তাকে ললিতের টাকা নেওয়ার কথা জানায় আর এটাও বলে যে হয়তো ললিতকে জায়া আর এই ইন্দ্রাণী মিলেই মেরে ফেলেছে। জায়া তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে আসে। এরপরই সে তার ফোনে বীরার সরি লেখা মেসেজটা পায়। যাই হোক, এরপর আমাদেরকে ইনায়াকে দেখানো হয়। সে ভিকিকে বলে তারা যেখানে লাশ পুড়িয়ে ফেলেছিল সেই জায়গাটাতে যত তাড়াতাড়ি সম্ভব একটা স্কুল বানাতে, কারণ কেউ সেখানে খোঁজাখুঁজি করতে গেলে তাদের সত্যিটা বাইরে বেরিয়ে আসতে পারে। তখন দেখানো হয় জাতিন যেই লোকটিকে ফোন করে মেরি ফার্মার ব্যাপারে ইনভেস্টিগেট করতে বলে সেই লোকটিকে জাতিন সেই পুড়িয়ে ফেলার লোকেশন পাঠায়, আর সে ওখানে গিয়ে একটি ইনফেক্টেড মানুষের বডি পড়ে থাকতে দেখে। এটা দেখেই সে জাতিনকে জানায় যে সে প্রমাণ পেয়ে গেছে, তারা এখন কেসটি ওপেন করবে। যাই হোক, এরপর দেখানো হয় যে পরদিন ইনায়ার লোকেরা সেই জায়গাতে স্কুলের কাজ করা শুরু করে দেয় এবং সমস্ত প্রমাণ মিটিয়ে ফেলার কাজ করতে থাকে। এরপর জায়ার কাছে জাহান এসে বলে যে সে তার মানে আসলেই ললিতকে মেরে ফেলেছে, আর এটা সে এভাবে মজা করে স্বীকার করলো। এত সেন্সিটিভ একটা বিষয়। তখন জায়া বলে যে সে যেমন সেদিন বাথরুমে কবিতাকে দেখার স্বপ্ন দেখেছিল, আজকেও হয়তো সে এই স্বপ্নটাই দেখেছে। এসব তার ভুল ধারণা, সে ললিতকে মারেনি। যাই হোক, এরপর দেখানো হয় জায়া আর বীরাকে। জায়া বলে যে সে তো ভেবেছিল কোম্পানি বেচে দিয়ে তারা দূরে কোথাও যেয়ে নতুন জীবন শুরু করবে, কিন্তু সে তো এডির কথা শুনে এমনটা করলো। বীরা বলে যে এটা করার পিছনে একটা কারণ আছে, আর সেটা হলো ইনায়া মনে করে যে তারা কিছুই জানে না, তার সত্যির ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই, আর এটা কনফার্ম করার জন্যই সে তাদের কোম্পানিটা কিনতে চায়। আর একবার সে যদি জানে যে তারা আসলেই কিছু জানে না, তাহলে সে তাদেরকে মেরে ফেলবে। এই কথা শুনে তখন জায়াও রাজি হয়ে যায়। এরপর বাসায় আসার পর বীরা বিভিন্নভাবে জাতিনকে বোঝানোর চেষ্টা করে যে সে তার থেকে মুভ অন করে ফেলেছে। সে এখন এডির সাথেই তার লাইফটা কন্টিনিউ করতে চায়। সে এখন আর জাতিনকে ভালোবাসে না, তার সাথে তার বাকি জীবনটা কাটাতে চায় না। যাই হোক, তো এরপর দেখানো হয় জায়াকে। সে অফিসে গেলে স্টাফ মেয়েটি তাকে ফ্লাওয়ার বুকে দেয়। তখন সে তাকে মেডি ফার্মার ফাইলগুলো দিতে বলে এবং এই বুকেটা তাকে ইনায়ার কাছে পাঠাতে বলে। ইনায়া তো বুকেটা পেয়ে বুঝতে পারে যে তাদের কাছে সেই রেকর্ডিংটা আছে, তাই সে এটা নিয়ে কি করা যায় সেটা ভাবতে থাকে। যাই হোক, এরপর দেখানো হয় বীরাকে। জাতিন তার সাথে কথা বলার অনেক চেষ্টা করে, আর এর মধ্যেই বীরা তার একটু কাছে আসলে সে তাকে জড়িয়ে ধরে। তখনই সেখানে এডি আসে, আর তাদেরকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অনেক কষ্ট পায়, কারণ সেও বীরাকে পছন্দ করে ফেলেছিল। তো বীরাও এই সিচুয়েশন কিভাবে সামলাবে তা বুঝতে পারে না, তাই সে এডিকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে সেখানে আর এক মুহূর্তও দেরি করে না, সেখান থেকে চলে যায়। তারপরে বীরা জাতিনকে বলে যে সে ডিভোর্স চায়, সে তার সাথে এই সম্পর্কে আর এক মুহূর্তও থাকতে চায় না, কারণ সে আর তার হুমকি ধামকি মেনে নিতে পারছে না। এগুলো তার কাছে বিরক্ত লাগে। সে অনেক সহ্য করেছে, কিন্তু আর করবে না। সে এখন তার জীবনটা নতুন করে শুরু করবে। তো এসব শুনে জাতিন তার কাছে সবটা ক্লিয়ার করে যে সে আসলে তার হাতে গান থাকার জন্য ফ্লাওয়ার ভাস ফেলে সিয়াকে দূরে রাখে, আর সে রাগের মাথায় সিয়াকে মারার কথা বলেছে, কিন্তু সে তো তার মেয়ে, সে তাকে মারার কথা কিভাবে ভাবতে পারে। এগুলো শুনে বীরা নিজেও এবার গিলটি ফিল করে, কারণ সে তাকে ভুল বুঝেছিল, আর এই কারণেই
সে তাকে মারার চেষ্টা করেছে। এই সব কিছু ভেবে বীরার খুব খারাপ লাগতে থাকে। তখনই জাতিন বলে যে সে রেকর্ডিংটা পেয়ে এখান থেকে চলে যাবে, এখানে সে আর থাকবে না। তো এরপরই দেখানো হয় যে সেই জাতিনের রিপোর্টারটি সমস্ত প্রমাণাদি নিয়ে পুলিশের কাছে যায়, কিন্তু সেই পুলিশ তো ছিল ইনায়ারই লোক, তাই সে তাকে তার জিপে নিয়ে গুলি করেই মেরে ফেলে। এরপর সে ইনায়াকে ফোন দেয় আর তাকে তার এই কাজের টাকা দিতে বলে, কারণ সে তার কথা মতোই কাজ করেছে। ইনায়া তখন ভিকিকে জেম ট্রান্সপোর্টের অফিস থেকে তাদের ভ্যাকসিনের রেকর্ডস নিয়ে আসতে বলে। ভিকিও রাতের বেলা তাদের অফিসে ঢুকে বেশ ভাঙচুর করে আর সব জায়গায় ফাইল খুঁজতে থাকে। আর তখনই রামিজের রাখা টেবিলের নিচের সেই ভয়েস রেকর্ডারের পেন ড্রাইভটা নিচে পড়ে যায়। এরপর সে কিছু না পেয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে বীরা এডিকে সরি জানাতে যায়। সে বলে জাতিনের যমজ ভাই নিতিন ওইটা, তার একটু প্রবলেম আছে, সে মাঝে মাঝেই ফিজিক্যাল হয়ে যায়। এভাবে বলে টোলে সে আবারও তার ফ্রেন্ড হয়ে যায়, কারণ সে এডির সাথেই তার বাকি জীবনটা কাটাতে চাচ্ছিল। যাই হোক, এদিকে জায়া অফিসে এসে এগুলো দেখে সবকিছু ঠিক করতে থাকে। এরপর কিছু ফাইল খোঁজার জন্য টেবিলের নিচে গেলে তখন সেখানে পাঙ্কাজ আসে ইনভেস্টিগেশনের জন্য। সে এসেই মেডি ফার্মার পেপারগুলো কালেক্ট করতে থাকে। তারপর সে পেছন থেকে জায়ার ছবি তুলে নিয়ে চলে যায়। এরপর আমাদের ইনায়াকে দেখানো হয়। তার কাছে সেই পুলিশ ইন্সপেক্টরটি আসে। সে তাকে তার টাকা দেয় এবং বীরার ছবি দিয়ে তাকে মেরে ফেলতে বলে। এদিকে পাঙ্কাজ জায়ার ছবি দেখে বুঝতে পারে যে অ্যাক্সিডেন্টের দিন সেই বোটে কিছু করছিল। তখন রিঙ্কু বলে কেস তো ক্লোজ হয়ে গিয়েছে, এখন আমরা কি করতে পারি? তখন পাঙ্কাজ বলে যে রামিজের আত্মহননের কেস এখনো বন্ধ হয়নি, আর এই দুই কোম্পানি একে অপরের সাথে এই পুরো কেসে মিলে আছে। তো এরপর দেখানো হয় বীরা সিয়াকে জাতিনের সাথে দেখা করিয়ে দেয় এবং সিয়াকে আর জাতিনকে একসাথে দেখে সে অনেক ভালো ফিল করে। তারও আজ বেশ ভালো লাগছিল। তো এরপর দেখানো হয় কবিতাকে। সে একটা ব্লগার পার্টিতে যায়, কিন্তু সেখানে ম্যানেজার তাকে বলে যে তার এন্ট্রি ক্যান্সেল হয়ে গেছে, কারণ তার ব্লগ সবগুলোই তার ইমাজিনেশন, এছাড়া আর কিছুই না। কবিতা তখন অনেক রাগ করে আর ওখান থেকে চলে আসে এবং বাসায় এসে অনেক ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায়। আর তখনই সে নীলেশকে খুন করার বিষয়ে সবটা ব্লগে লিখে ফেলে এবং ভুলক্রমে সেটি আপলোডও করে দেয়। কিন্তু সকালে উঠেই অনেক কমেন্ট দেখে সে বেশ ঘাবড়ে যায় যে হঠাৎ করে কি হলো। আর তখন সে দেখতে পায় যে সে রাতে কি কাণ্ড ঘটিয়েছে। তাই সে চাইলেও এই ব্লগটি ডিলিট করতে পারে না, কারণ অলরেডি সবার কাছে এই খবর ছড়িয়ে গিয়েছে। যাই হোক, এরপরই সে তাড়াতাড়ি করে জায়ার কাছে যায়। সে জায়াকে গিয়ে মিথ্যা কথা বলে যে সে ভুল করে তার ব্লগে জাহানের ছবি আপলোড করে ফেলেছে। এসব শুনে জায়া বলে তার এখন একটু বড় হওয়া উচিত, বয়স তো কম হলো না, এখনো বাচ্চাদের মতো আচরণ করলে হবে। তখন কবিতা বলে জায়া যে তাকে এরকম মায়ের মতো বকাঝকা দেয়, এই ব্যাপারটা তার বেশি ভালো লাগে। এমন মনে হয় যে জায়া তার নিজের ফ্যামিলি। যাই হোক, তো রাতের বেলা বীরাকে এডি তার বাসা পর্যন্ত দিয়ে যেতে আসে। তখনই বীরা বাসায় ঢুকে দেখে জাতিন তার জন্য সারপ্রাইজ প্রপোজালের অ্যারেঞ্জমেন্ট করেছে। জাতিন তো অনেক বেশি এক্সাইটেড ছিল, কিন্তু এডি সেখানে আসায় সে জাতিনকে সেই রুম থেকে বাইরে পাঠিয়ে দেয়। এতে জাতিনেরও মনটা খারাপ হয়। যাই হোক, তো এরপর বীরা এডির সাথে কথা বলতে থাকে, কিন্তু যখন জাতিন সেই ইনায়ার পাঠানো লোকটিকে তাদের বাসার বাইরে গান নিয়ে আসতে দেখে তখন তো সে ঘাবড়ে যায়। তাই এটা দেখে সে বীরাকে বারবার ডাকার চেষ্টা করে আর এই ব্যাপারে জানানোর চেষ্টা করে। তখনই জায়া আর কবিতা বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকলে তারা যখন জাতিনকে দেখে তারা মনে করে যে সে হয়তো চোর। তাই তারা বীরাকে যে বলে কেউ এসেছে তার বাসায় চুরি করতে। তো তখনই সেখানে জাতিন চলে আসে আর জায়া এবং কবিতা তাকে দেখেই ভয় পেয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। তখনই বীরা তাদেরকে মিথ্যা কথা বলে যে এটা তো জাতিন না, জাতিনের যমজ ভাই নিতিন। জাতিন তখন বীরাকে বলতে থাকে যে ইনায়ার লোকেরা তাকে মেরে ফেলার জন্য এসেছে। ঠিক তখনই ওই লোকটি সেই দিকে গুলি করে দিলে গুলিটি কারো গায়ে না লেগে লাগে একটি গ্লাসে। তো এরপরই জাতিন তার গান নিয়ে বাইরে চলে আসে আর সে ইন্সপেক্টর ভোলের কাছে গেলে ভোলে তাকে দেখে চিনে ফেলে এবং বলে যে সে বেঁচে আছে, তো কোনো সমস্যা হলে যেন সে তাকে কল করে। এটা বলেই সে চলে যায়। এরপর জায়া কবিতা আর বীরাকে নিয়ে নিজের বাসায় যায় আর বীরা জাতিনকে বলে সে তার সাথে কাল সকালে কথা বলবে। এদিকে ইনায়া ভোলের কাছে জানতে চায় যে তার দেওয়া কাজটি হয়েছে কিনা। ভোলে বলে ধীরে ধীরে সব কাজই হয়ে যাবে, কোনো চিন্তা করবেন না, তবে হ্যাঁ
পেমেন্টটা বাড়িয়ে দিতে হবে, সেটা দিলেই সব কাজ দ্রুত হয়ে যাবে। এই কথা শুনেই তো ইনায়া অনেক রেগে যায়, কিন্তু সে কিছু বলতেও পারে না। এরপরই দেখানো হয় জায়া ভীরার উপর অনেক রেগে যায় আর সে পঙ্কজকে কল করে, কিন্তু ভীরার অনেক রিকোয়েস্টের জন্য সে পঙ্কজের সাথে কথা ঘুরিয়ে দেয়। এরপর সে ভীরাকে জিজ্ঞেস করে সে কি করবে, কারণ এখন তো জাতিন চলে এসেছে। তো এদিকে তখনই পঙ্কজের মনে পড়ে যে তাদের মেডি ফার্মার বাইরের সিসিটিভি ফুটেজ দেখা উচিত, তাহলেই তো তারা অনেক কিছু জানতে পারবে। তো এর জন্য সে রিঙ্কুকে পরদিন সেখানে যেতে বলে। এরপরই দেখানো হয় জাতিনকে। সে ভোলের সাথে দেখা করে এবং তার কাছে জানতে চায় যে সে ইনায়ার সাথে কেন কাজ করছে, তার কি দরকার। আর এখানে বলে দেই ভোলে জাতিনের জন্য কাজ করে টাকা নিয়েছে, তাই সে সেখান থেকে চলে এসেছিল। যাই হোক, তো ভোলে বলে যে সে তাকে ইনফরমেশন দেয় আর ইনায়া এর জন্য তাকে টাকাও দেয়। এ কারণেই সে ইনায়ার সাথে কাজ করছে। এদিকে ইনায়া তখন তাদের সাথে ব্যারির পার্টনারশিপ নিয়ে বলতে থাকে, হয়তো সে ব্যারিকে সরানোর কথা ভাবছে। যাই হোক, এদিকে ভীরা জায়াকে বলে যে সে জাতিনকে তার সেই টাকাটা দিয়ে দিয়েছে এবং সেই টাকা নিয়ে দূরে কোথাও চলে যাবে। সে আমাকে কথা দিয়েছে, আর তাছাড়া তারা যা করেছে তা শুধু তারাই জানে, অন্য কেউ না। জাতিনও এ ব্যাপারে কিচ্ছু জানে না। এসব শুনে জায়া বলে যে পঙ্কজ অলরেডি বুঝে গিয়েছে যে কেউ একজন বেঁচে আছে। এরপর সে যদি একটি প্রমাণও হাতে পায় তাহলে তাদের পর্যন্ত ঠিকই পৌঁছে যাবে, তখন তাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। এসব নিয়ে তারা সবাই অনেক চিন্তায় ছিল। যাই হোক, এরপর দেখানো হয় জাহানকে। সে তার নতুন গার্লফ্রেন্ডের সাথে ছিল। তখন সেই মেয়েটি কবিতার ব্লগে যেয়ে জাহানের একটি ছবি দেখে। এটা দেখে জাহান কবিতার বাসায় যায়, আর কবিতা সেদিন জায়াকে সত্যিই বলেছিল যে সে জাহানের ছবি পোস্ট করেছে। যাই হোক, তো জাহান তখন কবিতার সাথে কথা বলে বুঝতে পারে যে সে সেদিন তার ওয়াশরুমে যে কবিতাকে দেখেছিল সেটা কোনো স্বপ্ন ছিল না। তার মানে জায়া যে তাকে ললিতকে মেরে ফেলার কথা বলেছিল ওটাও তার স্বপ্ন না। আর তাছাড়া কবিতাও তো নীলেশকে খুন করার সেই কাহিনীটা ব্লগে লিখেছিল। যাই হোক, তো এই সবকিছু জানতে পেরে জাহান একদম শকড হয়ে যায়। যাই হোক, এরপর আমাদেরকে ইনায়া আর ব্যারিকে দেখানো হয়। ইনায়া ব্যারিকে ভোলের কথা জানায় এবং বলে যে তাদের পার্টনার হলো ব্যারি, আর ভোলেও তাদের পার্টনার হতে চায়, কিন্তু তারা যে কোনো একজনকেই তাদের পার্টনার বানাতে পারবে। ব্যারি তখন বলে যে সে ভোলেকে দেখে নিবে। তারপরই দেখানো হয় রিঙ্কুকে। সে ব্যারিকে ইনায়ার কোম্পানিতে যেতে দেখেছে, কিন্তু তারা ভাবে যে সে নিজে নিজেই হয়তো কেস সলভ করার জন্য গিয়েছে। তো তখনই রিঙ্কু বলে যে দুই আইটি একসাথে কানেক্টেড। এটা শুনে পঙ্কজ তার কাছে জানতে চায় যে অন্য আইটি কে। সে বলে ইনায়া ঠাকুর। তখনই পঙ্কজ ব্যারির বলা আগের কথা মনে করে এবং সেই দিনের ব্যারির ফোনে আইটির কল আসার কথাও ভাবে। যাই হোক, এরপর রাতের বেলা দেখানো হয় সবাই চলে গেলে জায়া জাতিনকে অফিসে ডাকে। জাতিন অফিসে সেই রেকর্ডিংটা খোঁজার জন্য এসেছিল। তো জায়াও তাকে রেকর্ডিংটা খুঁজে নিয়ে তাদের লাইফ থেকে দূরে চলে যেতে বলে। তো পরদিনই জায়া কবিতা আর ভীরাকে দেখানো হয়। ভীরা তাদেরকে বলে যে জাতিনের বিষয়ে সে আসলে ভুল ছিল। জাতিন আসলে খুব টেনশনে পড়ে ওইরকম বিহেভ করে ফেলেছিল। সে সত্যি সত্যি সিয়াকে মারতে চায়নি, এটা ভীরারই ভুল ধারণা। জায়া এসব শুনে তখন বলে যে জাতিনের আবারও কোনো কিছু নিয়ে টেনশন আসলে সেই একই কাজ আবারও রিপিট করবে, তাই এটা ভাবার কোনো কারণই নেই যে জাতিন ভালো হয়ে যাবে। তাছাড়া জাতিন একবার যদি জেনে যায় যে তাকে খুন করতে চেয়েছে ভীরা, তাহলে তো সে তাকে মেরেই ফেলবে। তখন সে তার প্রতি আর কোনো আবেগ দেখাবে না। তাই তার ভীরাকে মারার আগে ভীরারই তাকে মেরে ফেলা উচিত আর এই ঝামেলা শেষ করা উচিত। তো দেখা যায় জাতিন তখন ভীরার জন্য ফুল নিয়ে আসে আর সে ভীরাকে বলে যে সে চলে যাবে, কিন্তু তার আগে সে তার খুনির বিচার করবে। যে তাকে মারতে চেয়েছে সে তাকে শাস্তি দিয়ে তারপরই যাবে। তখনই জায়া আর কবিতা বলতে থাকে যে পুরো ব্লাস্টের প্ল্যানটা জাতিন আর ভীরারই নয় তো, যার মাঝখানে তারা শুধু শুধু ফেসে গেল। তো এবার তাদের ভীরা আর জাতিনকেই সন্দেহ হতে থাকে। যাই হোক, এরপর পঙ্কজকে দেখানো হয়। সে ওই সিসিটিভি চেক করে আর বলে সেলিমের কথা ঠিকই ছিল, আর এখন তাদেরকে এই মহিলাকেই আইডেন্টিফাই করতে হবে। তো এরপর আমাদের আবারও দেখানো হয় জায়াকে। জাহান তার সাথে এসে দেখা করে আর তাকে বলে যে সেদিন যে সে তাকে বলেছিল যে সে ললিতকে মেরে ফেলেছে, এই কথাটা আসলে সত্যিই ছিল। তাছাড়া কবিতাও কিন্তু তার ব্লগে সবকিছু লেখে, তাই তার সিক্রেট একদমই সেফ না, সে যে কোনো সময় ফেসে যেতে পারে। অন্যদিকে দেখানো হয় কবিতার কাছে রিঙ্কু যায় এবং তার কাছে সে সেলিমের ছবি দেখে জানতে চায় যে সে একে চেনে কিনা। তখনই
সে কবিতার নেকলেস দেখে সেখান থেকে চলে আসে আর পঙ্কজকে গিয়ে জানায় যে পার্পল মোমেন্টস হলো কবিতার ব্লগ। আর সেখানে তারা রামিজের টেডি সহ একটি ভিডিও পায়। তারা ভাবে যে কবিতাই হয়তো তার গার্লফ্রেন্ড ছিল, এই জন্যই হয়তো তার কাছে এই সব কিছু আছে। তো এই সব ঘাটাঘাটি করতে করতেই তারা কবিতার ওই ব্লগটা পায়, যেখানে সে নীলেশকে মারার বিষয়টা কনফেস করেছিল, যেটা এখন তাদের কাছে সবচেয়ে বড় প্রমাণ। এদিকে জায়া কবিতার ল্যাপটপ নিয়ে ব্লগ ডিলিট করতে যায়, নাহলে তারা খুব ফাঁসা ফেসে যাবে, যা সে কোনোভাবেই চাচ্ছিল না। কিন্তু এতে পাসওয়ার্ড থাকায় সে অ্যাক্সেস করতে পারছিল না। ভীরা তখন তাকে পাসওয়ার্ডটা জানায়, আর পাসওয়ার্ড হলো ব্ল্যাক উইডোজ, আর এই নামেই এই সিরিজটির নামকরণ করা হয়েছে। যাই হোক, এরপর সে লগ ইন করে ব্লগটি ডিলিট করে দেয়, আর যার জন্য রিঙ্কু এই ব্লগটির স্ক্রিনশট নিতে পারে না। সবকিছু হাতের নাগালে থেকেও তারা এই প্রমাণটা রাখতে পারল না। আর এদিকে জায়া কবিতাকে অনেক বকা দেয়। সে বলতে থাকে যে কবিতা তাদেরকে শুধুই পেন দিচ্ছে আর সবসময় প্রবলেমের মধ্যে ফেলছে। তার কি দরকার ছিল এই সব কিছু ব্লগে লেখার? তারা সবাই তার জন্য ফেসে যেত, তাই তারও আসলে উচিত ছিল নীলেশের সাথেই মরে যাওয়া, তাহলে তাদেরকে আর এত ঝামেলা পোহাতে হতো না। তো এই সবকিছু শুনে কবিতার খারাপ লাগে, আর এই কথাগুলোই সে একা একা ভাবতে থাকে আর অনেক কাঁদতে থাকে। তখনই সে নীলেশকে ইমাজিন করে, আর সে তখন তাকে আগের মতো ম্যানিপুলেট করে আত্মহনন করার জন্য বলতে থাকে। কিন্তু লাস্ট মোমেন্টে তার জ্ঞান ফেরে। এরপর দেখানো হয় পঙ্কজকে। সে ভাবে যেই তিনজন তাদের হাজবেন্ডদেরকে মেরেছে, আর তাদের সাথে ইনায়াও নিশ্চয়ই যুক্ত ছিল, কারণ ইনায়ারও এখানে লাভ ছিল। কিন্তু রিঙ্কু তখন বলে যে তাহলে ইনায়া জেএম ট্রান্সপোর্ট বন্ধ কেন করতে চাচ্ছে, আর যে একজন বেঁচে আছে তার কি হবে? তাকে তো আমরা এখনো খুঁজে পাইনি। আর লালিত বেঁচে আছে না জাতিন, তাও তো আমরা বুঝতে পারছি না। যাই হোক, এরপর ভীরাকে দেখানো হয়। সে জাতিনকে তার চাচা বানিয়ে রামিজের আম্মির বাসায় নিয়ে যায়। সেখানে যে জাতিন পেনড্রাইভটা খোঁজার ট্রাই করে, তখনই আম্মি ভীরাকে জানায় যে লাস্টবার এসে রামিজ তার টেডিটা নিয়ে খেলছিল। তো রামিজ যে সেটা টেডির মধ্যেই রেখেছে এটা আর আম্মির বলতে মনে থাকে না। যাই হোক, তো এখানে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কিচ্ছু না পেয়ে তারা সেখান থেকে চলে আসে, আর ভীরা তাকে এভাবে খোঁজাখুঁজি বন্ধ করার জন্য রিকোয়েস্ট করে। তো এরপরই তারা হোটেলে যায়, কিন্তু সেখানে যেই দেখা যায় তারা দুজন কাছাকাছি চলে আসে, কিন্তু ভীরা তখনই তার থেকে দূরে সরে যায়। সেই সময় জাতিন তাকে আই লাভ ইউ বলে, কিন্তু ভীরা তার কোনোই উত্তর দেয় না। যাই হোক, এখান থেকে বাইরে আসার পর ভীরার সাথে এডির দেখা হয়, আর সে তাকে বলে যে নিতিন এডিকে সহ্য করতে পারে না, তাই কিছুদিনের জন্য যেন সে তার সাথে দেখা না করে, সেটাই তাদের জন্য ভালো হবে। এরপরই দেখানো হয় জায়া আর কবিতাকে। তারা ভীরাকে না জানিয়েই ইনায়ার কাছে যায়, আর তাকে বলে যে ইনায়া তাদেরকে টাকা দিলে সে তাকে জাতিন সম্পর্কে একটা ইনফরমেশন দিবে, যেটা তার অনেক কাজে লাগতে পারে। তখন কবিতা বলে যে আরো বেশি টাকা দিলে সে ইনফরমেশন আর কোম্পানি দুটোই পাবে। এই কথা শুনে জায়া তার কাছে এর মানে জানতে চায়, আর কবিতার সাথে এই নিয়ে কথা বলে। কবিতা তখন বলে ভীরার হাজবেন্ড আর কোম্পানি দুটোই আছে, কিন্তু তাদের কাছে তো কিছুই নেই, আর যেহেতু ভীরা তাদের সাথে নেই তাই তারাও তার সাথে থাকবে না। জায়া এবার এটা নিয়ে ভাবতে থাকে আর অনেক কাঁদতে থাকে যে তারা কি করে ফেলেছে, কোন ঝামেলার মধ্যে ফেসে গিয়েছে। যাই হোক, তো এরপর দেখা যায় সে তার ডান্স ক্লাসে ছিল। তখন সেখানে পঙ্কজও জয়েন করে। পঙ্কজ আর সে নাচতে থাকলে তাদের মধ্যে একটি কানেকশন ফুটে ওঠে। পঙ্কজও তখন তার জন্য কিছু ফিল করে আর চোখ বন্ধ করে নাচতে থাকে, কিন্তু এরপর যখন সে চোখ খোলে তখন সে জায়াকে ওখানে দেখতে পায় না, আর এটা দেখেই সে অস্থির হয়ে যায় আর চারিদিকে জায়াকে খুঁজতে থাকে। যাই হোক, এরপর কবিতাকে দেখানো হয়। সে জাতিনের সাথে দেখা করে এবং তাকে নীলেশের কথা বলে অ্যাক্টিং করতে থাকলে জাতিন তাকে কিছু টাকা দিয়ে হেল্প করে। তখনই দেখা যায় কবিতা তাকে কিস করতে যায়, কিন্তু পারে না, আর জাতিনও সেটা খেয়াল করে না। যাই হোক, এরপর কবিতা জাতিনকে বলে সে যেন ভীরাকে ডিভোর্স দিয়ে দেয়, সেটাই তার জন্য ভালো হবে। জাতিন এটা শুনে বলে সে ওই রেকর্ডিংটা পাওয়ার পরই ভাববে যে সে কি করবে, আর রেকর্ডিংটা রামিজের টেডিতেই আছে, কারণ সে শেষবার তার টেডির সাথেই খেলেছিল। তখনই কবিতার ওই টেডির কথা মনে পড়ে, তাই সে দ্রুত ওখান থেকে চলে আসে। এরপরই দেখানো হয় পঙ্কজকে। সে ব্যারিকে যেয়ে বলে যে ম্যাডি ফার্মার ইনায়া এই কেসের সাথে জড়িত, কারণ তার কোম্পানির সাথে জড়িত অন্য কোম্পানির 2 পার্টনার মারা গিয়েছে
এসব শুনে ব্যারি তখন তাকে বলে যে এই কেসটা তার এত করতে ইচ্ছা হলে তাকে সে একদিন সময় দিচ্ছে, তার মধ্যে কেস সলভ না হলে তার চাকরি চলে যাবে। সে তাকে বারবার মানা করলেও তো সে শুনছে না, এখন সলভ করে দেখাক। অন্যদিকে ইনায়া তখন ভোলেকে ডেকে এক্সট্রা টাকা দেয় আর তাকে ভীরাকে মারার কাজটা করে ফেলতে বলে। ভোলেও তার টাকাটা নিয়ে গাড়ি থেকে বের হলে দুইজন বাইকে করে এসে তাকে ছুরি মেরে তার টাকা নিয়ে চলে যায়। আর এই পুরোটা ব্যারিরই আইডিয়া ছিল। এদিকে পাঙ্কাজ জায়ার সাথে কথা বলার জন্য তার বাসায় যায়, কিন্তু জায়া বাথরুমে থাকায় সে তার সেই ব্লাস্টের দিন পরা জামাটা দেখতে থাকে। তখনই জায়া বেরিয়ে এসে তাকে তার বাসা থেকে বেরিয়ে যেতে বলে। এরপরই সে বাইরে চলে আসলে রিঙ্কু তাকে কল দিয়ে জানায় যে তারা সেলিমের টাইমার সাপ্লায়ারকে পেয়ে গিয়েছে। পাঙ্কাজ বলে যে তাদেরকে জায়াকে এবার অ্যারেস্ট করতে হবে, তার আগে টাইমার সাপ্লায়ারের কাছে যাবে তারা। এই সবকিছু কবিতা লুকিয়ে লুকিয়ে শুনে ফেলে। এরপর ভীরা আর জাতিনকে দেখানো হয়। জাতিন ভীরাকে বলে যে তাকে পেন ড্রাইভ খুঁজতে কবিতা হেল্প করতে পারে। তাছাড়া আজকে সে তার হোটেলে এসেছিল এবং বলেছিল যে ভীরাকে ডিভোর্স দিতে। এটা শুনে ভীরা কিছু একটা ভাবে এবং কোথাও যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যাই হোক, তো জায়া সেই টাইমার সাপ্লায়ার সেজে পাঙ্কাজের সাথে দেখা করে আর ইনায়ার ছবি দেখে বলে যে তাকে সে এখানে দেখেছে। এটা শুনেই তারা চলে যায়। এরপর বাসায় আসার পথে কবিতা জায়াকে বলে যে জাতিন ভীরাকে ডিভোর্স দিবে, তাই তাদের আর ভীরার ক্ষতি করতে হবে না। যাই হোক, এরপর বাসায় এসে কবিতা দেখে রেন্ট না দেওয়ার জন্য তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে, তাই তখনই ভীরা তাকে তার সাথে বাসায় নিয়ে আসে। এদিকে তখন পাঙ্কাজের মনে পড়ে যে সেলিম একজন মহিলার কথা বলেছিল যে ছেলেদের মতো সেজে তার কাছ থেকে বম্ব নিয়ে গিয়েছে। তো এই কথা মনে পড়লেই সে আবারও সে টাইমারের দোকানে যায় আর তখন সেখানে লোককে সে জায়া এবং কবিতার ছবি দেখালে সে সব সত্যিটা বলে দেয়। তখন পাঙ্কাজ ব্যারির কাছে যায়। সে এখানে এসেছে জায়া, ভীরা আর কবিতার অ্যারেস্ট ওয়ারেন্টে সাইন করাতে। তখন ব্যারিও সাইন করতে বাধ্য হয়। অন্যদিকে ভোলে বেঁচে যায় আর সে জাতিনের কাছে তার ঘায়ের কিছু করার জন্য আসে আর বলে যে সে ইনায়াকে ছাড়বে না। তখন আবার জায়া আজকের ভিক্টোরি সেলিব্রেট করার জন্য জাহানের সাথে বের হয়। তারা অনেক জায়গায় ঘুরে বেড়ায়। তখন জাহান তাকে বলে যে সে তার শেয়ার চায়। সে ইনডিরেক্টলি এটাও বলে যে জায়া হয়তো চাইবে না তার ক্রাইম সম্পর্কে গভর্নমেন্ট জানুক। তো এটা বলেই সে একটু দূরে গেলে সেখানে থাকা ভিকি জায়াকে মারার জন্য এগিয়ে আসে। তখনই জাহান তার মাথায় বোতল ভাঙলে ভিকি তাকে গুলি করে দেয়। সেই সময় জায়া জাহানকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায় আর পাঙ্কাজকে এই ব্যাপারে জানায়। এদিকে ভিকি ইনায়াকে ফোন দিয়ে সবটা জানালে ইনায়া বলে যদি জায়া পুলিশকে সবটা জানিয়ে দেয় তাহলে তার নাম চলে আসবে আর তার নাম আসলে তার কোম্পানি নিয়ে ইনভেস্টিগেশন হবে। সে অনেক প্রেসারে পড়ে যাবে, যা সে চায় না। এদিকে পাঙ্কাজ হাসপাতালে জায়াকে রাতের বেলা দেখে তাকে অ্যারেস্ট করার কথা বলতে পারে না, কিন্তু রিঙ্কু তখন তাকে বলে দেয় যে তারা তাকে অ্যারেস্ট করতে এসেছে। তখনই জায়া পাঙ্কাজকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলে যে সে একা একজন মহিলা, সে আর কত কিছু নিয়ে ভাববে। তখনই পাঙ্কাজ গলে যায় আর বলে সে তাকে কালকে অ্যারেস্ট করবে। তখন ডাক্তার এসেও বলে যে জাহান আউট অফ ডেঞ্জার। তাছাড়া জায়া পাঙ্কাজকে জাহানের গুলি লাগার কথাও জানায় না, কিন্তু সে চলে আসার পর ডক্টর পুলিশকে জানিয়ে দেয় এবং তারা ইনভেস্টিগেশনের জন্য আসলে জাহান অজ্ঞান থাকায় ডাক্তার তাদেরকে তার সাথে পরে কথা বলতে বলে। এই সবকিছু এসে জায়া সবাইকে জানায়। তখন জাতিন বলে যে পুলিশকে জাহানের সাথে কথা বলতে দেওয়া যাবে না, কারণ তাহলে এর মধ্যে সবাই ফেসে যাবে, জাতিনও। তাই তারা ভোলের হেল্প নিয়ে হাসপাতালে যায় আর অনেক কষ্ট করে জাহানকে নিয়ে আসতে সক্ষম হয়। আর এইদিকে নিজে ফেসে যাওয়ার ভয়ে ইনায়া তার বয়ফ্রেন্ড প্লাস অ্যাসিস্ট্যান্ট ভিকিকে ব্যারির হাতে মেরে ফেলে। যাই হোক, এরপর তারা বাসায় আসলে জাতিন বলে যে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ওই টেডিটা খুঁজে বের করতে হবে। তখনই জায়ার মনে পড়ে যে টেডিটা আসলে সিয়ার কাছে আছে, তাই সে জাহানকে দেখার নাম করে সিয়ার রুমে যায়। আর যখন সে টেডিটি ধরেছিল তখনই জাতিন ওখানে চলে আসে আর সবগুলো টেডি সেখান থেকে নিয়ে যায়, কিন্তু তার আগেই রেকর্ডিংটা জায়া নিয়ে নিয়েছিল। সে তখন এটা নিয়ে ইনায়ের কাছে যায় এবং তাকে টাকা দিয়ে তার রেকর্ডিংটা কিনে নিতে বলে এবং তাদের তিনজনের কোনো রকম ক্ষতি করার কথা ভাবতেও মানা করে। ইনায়া বলে যে সে পুলিশের কাছে না যেয়ে তার সাথে ডিল করতে এসেছে, কারণ সেও কিছু লুকাচ্ছে। এটা বলেই সে তার ডিল একসেপ্ট করে নেয়। এরপর দেখানো হয় জাতিন সিয়া এবং ভীরাকে ছেড়ে যাওয়া নিয়ে বলে যে সে তাদের ছাড়া কিভাবে থাকবে, তার বোর্ড ব্লাস্টে মারা যাওয়াই উচিত ছিল। এটা বলেই সে কান্না করতে থাকে। তখন ভীরা তাকে জড়িয়ে ধরে আর এই ব্যাপারটা জায়াও দেখে নেয়। তাই জায়া ভীরার সাথে দেখা করে তাকে পেন ড্রাইভটা দেয় এবং বলে যে হয় সে এটা জাতিনকে দিয়ে দিক, না হয় সে জাতিনকে যেতে দিক, আর না হয় সে জাতিনকে মেরে ফেলুক,
কিন্তু ভীরা বলে যে জাতিন খারাপ না। তখনই সেখানে কবিতা আসে আর তাদেরকে নিজেদের মধ্যে কথা বলতে দেখে নিজের আগের ফ্রাস্ট্রেশন থেকে তাদের উপর অনেক রাগ করে এবং তার মার্ডার করার কনফেশন লেটার লেখে। এরপর সে বলে যে তার না টাকা আছে না তার সাথে কেউ আছে। তখনই ভীরা আর জায়া মিলে তাকে বোঝায় আর বলে যে তারা সবসময় তার সাথে আছে, সে একা নয়। এরপরই রাতে পঙ্কজ জায়ার বাসায় আসে তাকে অ্যারেস্ট করার জন্য, কারণ সে বুঝে গিয়েছিল ওই বোট ব্লাস্টের পেছনে জায়াদেরই হাত রয়েছে। তখন জায়া তাকে বলে যে এই জন্য পুলিশ আসলো, কিন্তু কতগুলো বছর ধরে তার উপর যখন অত্যাচার করা হয়েছে তখন তো কোনো পুলিশ আসলো না। সে তাকে তার সব ক্ষতের দাগ দেখায়। তখনই পঙ্কজ তাকে জড়িয়ে ধরে এবং তারা একে অপরের সাথে ইন্টিমেট হয়। এরপরই পঙ্কজ তাকে বলে যে সে এখন চাইবে যেন সে জায়ার বিরুদ্ধে কোনো প্রমাণ না পায়। তখন জায়া তার কাছে জানতে চায় যে তার বিরুদ্ধে প্রমাণ পেলে কি তাদের মধ্যে কিছু চেঞ্জ হবে। পঙ্কজ বলে যে হ্যাঁ হবে, কারণ সে তো তাদের উপর শুধু সন্দেহ করেছিল, পুরোপুরি প্রমাণ এখনো তাদের হাতে আসেনি। যাই হোক, এরপর আসি জাতিনের কাছে। সে আজকে চলে যাচ্ছিল। তখন ভীরা তাকে বলে তার আর চলে যেতে হবে না। এরপরই সে তাকে পেন ড্রাইভটি দেয়। তখনই জাতিন তাকে জড়িয়ে ধরে। সে সময় কবিতা এটা দেখে ফেলে। এখানে বলে দেই, জাহানের পর এখন কবিতা জাতিনকে নিয়ে স্বপ্ন দেখছিল, তাই সে জাতিনকে ভীরার সাথে দেখে অনেক রেগে যায় আর ইনায়াকে ফোন দিয়ে জানায় যে জাতিন বেঁচে আছে। এটা শুনে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু তখনই তার কাছে ভোলে আসে। ভোলে তাকে মিথ্যা বলে তার সাথে দেখা করানোর জন্য এনেছিল। তাছাড়া তার কাছে ইনায়ের বিরুদ্ধে প্রমাণের ফাইল ছিল আর সে তাকে মেরে ফেলার জন্য তার দিকে বন্দুকও তাক করে। কিন্তু ইনায়া তো এত কাঁচা কাজ করে না, সে অন্য একজনকে দিয়ে ভোলেকেই মেরে ফেলে। এদিকে জাতিন আর ভীরা একে অপরের সাথে আবারও মিলে যায়। এরপর জাতিন ভীরাকে বলে যে তাদেরকে ইনায়ার থেকে তার বেঁচে থাকার কথা সিক্রেটই রাখতে হবে, তাহলে হঠাৎ করে যখন সে তার সামনে আসবে তখন ইনায়া কিছুই করতে পারবে না। আর তাদেরকে ইনায়ার ব্যাকআপ প্ল্যান সম্পর্কেও জানতে হবে। এটা বলেই জাতিন চলে যায়। তখন দেখানো হয় কবিতা জায়ার কাছে যেয়ে তার ইনায়াকে সব সত্যিটা বলার কথা জানায়। জায়া তখন তার উপর রাগ না করে তার উপর আরো অনেক বেশি খুশি হয়। সে বলে যে এখন ইনায়া জাতিনকে মেরে ফেলবে আর তাদের সত্যিটা আর কারো সামনে আসবে না, তারা বেঁচে যাবে। কিন্তু কবিতা তো জাতিনের সাথে থাকতে চায়, তাকে সে মারতে চায় না। এর জন্যই সে দৌড়ে তখন কোথাও একটা যেতে থাকে। এদিকে ইনায়া ভীরাকে কল করে বলে যে সে জেনে গিয়েছে জাতিন বেঁচে আছে, আর জাতিন যদি তার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে ইনায়া ভীরাকেও ফাঁসাবে। ভীরা তার কথায় কান্না দিয়ে কল রেখে দেয়। ইনায়া তখন ব্যারিকে তার অফিসে ডাকে। অন্যদিকে পঙ্কজকে জায়ার সাথে রিঙ্কু দেখে অনেক কষ্ট পায়, কারণ সে সবসময় পঙ্কজকে পছন্দ করত। তাছাড়া কেসের সাসপেক্ট জায়াকে সে অ্যারেস্টও করে না, তাই সে আর তার সাথে কাজ করবে না বলে তাদের কেসটা বেরির কাছে হ্যান্ড ওভার করে ওখান থেকে চলে যায়। তখনই ভীরাকে দেখানো হয় সে ইনায়ার জাতিনের ব্যাপারটা জানার কথা জায়াকে জানায় এবং বলে যে জাতিন কোথায় গিয়েছে তাও সে জানে না, তাই সে জায়ার কাছে হেল্প চায়। জায়া তাকে না চাইতেও হেল্প করতে রাজি হয়। তখনই দেখানো হয় ইনায়া তার অফিসে এসে তার গার্ডকে বলে এরপর যে আসবে তাকে সোজা তার কাছে পাঠিয়ে দিতে আর কাউকে যেন ঢুকতে না দেওয়া হয়। তখনই আসে ভোলে। সে এখনো বেঁচে ছিল। তাকে গার্ড ঢুকতে দিলে সে আবারও ইনায়াকে তাকে টাকা দিতে বলে, নাহলে সে তাকে মেরে ফেলবে। কিন্তু তখনই ব্যারি গার্ডকে মেরে সেখানে এসে ভোলের দিকে গুলি করে। কিছুক্ষণ পরই সেখানে জাতিনও চলে আসে। তারপর আসে পঙ্কজ। সেখানে বেশ গোলাগুলি চলতে থাকে। তো ইনায়া তখন এরই ফাঁকে সেখান থেকে বেরিয়ে যায়। সেই সময় বাইরে জায়া আর ভীরাও চলে এসেছিল। তারা ইনায়াকে সেখান থেকে যেতে দেখে। এদিকে জাতিন ইনায়ের পিছু করার জন্য জায়ার গাড়িতে ভীরাকে নিয়ে পিছু করতে থাকে আর জায়া ওখানেই থেকে যায়। আর গোলাগুলির এক পর্যায়ে ব্যারি ভোলেকেই গুলি করে মেরে ফেলে। কিন্তু মারা যাওয়ার আগে ভোলে পঙ্কজকে একটি অ্যাড্রেস দেয় যেখানে সে ইনায়ের বিরুদ্ধে পাওয়া তার সেই ফাইল রেখেছিল এবং তাকে ইনায়াকে ছাড়তে মানা করে, কারণ তার জন্য অনেক নিরীহ মানুষ মারা গেছে। এদিকে ভীরা আর জাতিন মিলে ইনায়াকে ধরে আর জাতিন ভীরাকে গাড়িতে রেখেই তার সাথে কথা বলতে যায়। সে তাকে কেন মারতে চেয়েছে তা জানতে চায়। ইনায়া তখন বলে যে তাকে মারার হলে সে তাকে শেয়ারস কেন দিবে, আর শেয়ারের টাকাও সে জাতিনের বোট ব্লাস্টের দিনই পাঠিয়ে দিয়েছিল। তখন আমাদেরকে আগের দৃশ্য দেখানো হয়। জাতিন তার এই ভ্যাকসিনের শেয়ার চেয়েছিল তার সিক্রেট রাখার জন্য, আর এই কাজে সে রামিসকেও নেয় না। তাছাড়া শেয়ারটি সে ভীরার নামে নিয়েছিল। এটা ছিল শুধু তার আর ইনায়ার মধ্যে। আর এখন এসেও সে টাকা এবং ভিরাসিয়ার সেফটির জন্য ইনায়াকে ওই পেন ড্রাইভটি দিয়ে দেয় আর তাদের ডিল অব্যাহত রাখে। এরপর সে ভীরাকে এসেও এটা জানায় যে তাদের সেফটির জন্যই সে এটা করেছে। ভীরাও তার কথা বোঝে আর তার সাথে আবারও লেক হাউসে যাওয়ার জন্য বলে। তারা সেখানে কিছুদিন থেকে রিফ্রেশ হয়ে তারপর আসবে। এরপর জাতিন ভীরাকে জায়ার কার্ড দিয়ে বলে যে সে তার কার্ড নিয়ে আসছে। অন্যদিকে কবিতা ভীরার মাসির কাছে যায়
আর মিথ্যা বলে যে ভীরা তাকে সিয়াকে নিয়ে যেতে বলেছে। এরপর পঙ্কজকে দেখানো হয় সে কোনোভাবে রিঙ্কুকে বুঝিয়ে ভোলের দেওয়া অ্যাড্রেসে তাকে ফাইল খোঁজার জন্য পাঠায়, কিন্তু সে কোথাও সেই ফাইল পায় না। এটা শুনে পঙ্কজ অবাক হয়, কিন্তু পঙ্কজের কল কাটার পর রিঙ্কু ফাইলটি পেয়ে যায়। এদিকে কবিতা সিয়াকে নিয়ে একটি হোটেলে আসে এবং জাতিনকে কল করে বলে যে সে চেয়েছিল জাতিন আর সিয়াকে নিয়ে একসাথে থাকবে, কিন্তু জাতিন যেহেতু ভীরাকে চায় তাই সে সিয়াকে তার থেকে দূরে কোথাও নিয়ে যাচ্ছে। এটা বলেই সে কল কেটে দেয়। জাতিন তখন বুঝতে পারে না এগুলো কি হচ্ছে। এরপর দেখানো হয় জায়াকে। জাহান তাকে সব প্রপার্টি তার নামে লিখে দিতে বলে। জায়া না চাইলে সে তাকে তার নামে লালিতে লিখে যাওয়া নকল উইল দেয় আর বলে যে এর আসলটা তার কাছে, তাই যদি সে চায় যে জাহান পুলিশের কাছে না যাক তাহলে সে দলিলে সাইন করে দিক। জায়া তখন বলে তাহলে তো সে রাস্তায় চলে আসবে, তার কাছে আর কিছুই থাকবে না। জাহান বলে তার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তাকে সে 1 সপ্তাহ সময় দিচ্ছে। জায়া তখন বুঝতে পারে না যে সে কি করবে। এরপরই দেখানো হয় মাস্টার মাইন্ড ইনায়াকে। সে ব্যারিকে জানায় যে জাতিন তাদের কিছুই করতে পারবে না, কারণ তারা ধানবান্ত্রী ল্যাবসের পক্ষ থেকে সবকিছু করেছে। তাদের মেডিফার্মার নাম কখনো আসবে না। গ্রামে যেখানে ভ্যাকসিন দেওয়া হয়েছে ওইটাও এই ল্যাবের নাম থেকেই দেওয়া হয়েছে, আর এই ল্যাবের 25,000 শেয়ারের জন্য জাতিন হলো এটার মালিক। তাই জেলে গেলে জাতিন যাবে। আর তাছাড়া মেডিফার্মার সাথে জেম ট্রান্সপোর্ট কোনো বিজনেসই করেনি, সব এই ল্যাবের নামে হয়েছে, কিন্তু এটা বোকা জাতিন কখনো খেয়ালই করেনি। আর তাছাড়া এর সাথে ভীরা জড়িত থাকায় সেও জেলে যাবে। তখন দেখানো হয় ভীরা আর জাতিন তাদের লেক হাউসে চলে আসে। জাতিন একটু দূরে যেয়ে কালকের দৃশ্য ভাবতে থাকে। সে সিয়াকে আনতে কবিতার কাছে গেলে সে তার উপর রাগ হয়ে তাদের 3 জনের তাদের স্বামীকে প্ল্যানিং করে মারার বিষয়টা জানিয়ে দেয় আর বলে যে যেই ভীরা তাকে মারতে চেয়েছে সে তার কাছে কেন যাইতে চাচ্ছে। তার মানে জাতিন সত্যিটা জেনে যায়। আর তখন সে গান নিয়ে ভীরার কাছে যেতে থাকে। সেই সময় ভীরা মনে মনে বলতে থাকে যে সে অনেক বড় ভুল করেছে, কিন্তু ভেবেছিল সে ভুলগুলোকে পেছনে ফেলে এসেছে, কিন্তু ভুলের মাসুল তো তাকে দিতেই হয়। অর্থাৎ সেও বুঝে গিয়েছিল যে জাতিন সত্যিটা জানে, কিন্তু সে তাকে কিছুই বলে না। আর এদিকে জাতিনও তাকে মারে না, আর মনে মনে বলতে থাকে যে ভীরা কোনো ভুল করেনি আর তার আর কোনো ভয় নেই। তাছাড়া ভালোবাসা তো এমন একটা জিনিস যা মরে যাওয়ার আর মারার পরও বেঁচে থাকে। তো এই দৃশ্যের মধ্য দিয়েই এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো এই গল্পে অনেক কনফিউশন রয়ে গিয়েছে, যেগুলো ক্লিয়ার না করেই এই গল্পটা শেষ করে দেওয়া হয়েছে, যে পুলিশ কি তাদেরকে আদৌ ধরতে পারবে কিনা, তাদের শাস্তি হবে কিনা। তো এইসব অনিশ্চয়তার মধ্য দিয়েই এই গল্পটা শেষ হয়। কিন্তু এত কিছুর পরও হয়তো জাতিন আর ভীরা তাদের ভালোবাসার জন্য এই সব কিছু সাইডে রেখে নিজেদের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে। যাই হোক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।